আচ্ছা, আরেকটা কথা বলতে আসছিলাম, সেটা হলো কালকে তুই আমার সাথে কলেজে যাবি। এতদিন ধরে একা একা কলেজে যাচ্ছি, যখন একটা সাথী তো পাওয়াই গেল। সেই সকাল থেকে একটা বাসা খুঁজতেছি, কিন্তু দুপুর হতে চলল, একটা বাসাও খুঁজে পেলাম না। ঘেমে নিয়ে একেবারে গোসল করে ফেলেছি। যেখানে যাই কোনো বাসা খালি নাই। এদিকে পেটের মধ্যেও ক্ষুধা এসে নাড়া দিচ্ছে, শরীরটা আর চলছে না। শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে হোস্টেলে চলে আসলাম। হোস্টেলে কিছু খাবার খেয়ে আমাদের রুমে চলে আসলাম। তারপর ফ্যানের নিচে বসে শরীরটাকে ঠান্ডা করে নিলাম। এখন গোসল করতে যাব। তখনই রুমে হাসান ভাই আসলো। আমার 1 ইয়ার সিনিয়র, তবে আচরণটা বন্ধুর মতো। কিরে মাহফুজ, বাসা খুঁজে পেলি? না ভাই, এখনো পাই নাই। গোসল করে খেয়ে দিয়ে আবার খুঁজতে বের হব। ওকে। হাসান ভাই, আপনার জানা মতো কোনো বাসা থাকলে সেটার খোঁজ আমাকে দিন তো। আমার একটা বাসা খুবই প্রয়োজন, কারণ হোস্টেলে থাকার অভ্যাস আমার নাই। ওকে, ঠিক আছে, তুমি বাসা খুঁজতে বের হও, আমি খোঁজে নিয়ে দেখি তোমার জন্য কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ধন্যবাদ ভাই। হাসান ভাইয়ের সাথে কথাবার্তা বলে গোসল করতে চলে আসলাম। অনেক সময় ধরে গায়ে পানি ঢাললাম। গোসল সেরে বাইরে চলে আসলাম। পেটের মধ্যে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে, তাই আর দেরি না করে খাবার রুমের দিকে যেতে লাগলাম। ও, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি। আমি মাহফুজ, এবার অনার্স 2য় বর্ষে পড়ি। অন্য কলেজ থেকে ট্রান্সমিশন নিয়ে এখানে এসে অ্যাডমিশন নিয়েছি। কালকে প্রথম কলেজ। হোস্টেলে 3 থেকে 4 দিন হলো উঠেছি। বাকিটা গল্পের মধ্যেই জানতে পারবেন। আমাদের পরিচয় দিতে দিতে খাবার রুমে চলে আসছি। নিজের প্লেটে খাবার বেড়ে নিজে পটাপট খেয়ে নিলাম। পেটটা এতক্ষণে শান্ত হলো। খাওয়ার পর্ব শেষ করে আবার বাসা খুঁজতে নেমে গেলাম। 2-3টা বাসা দেখলাম, কিন্তু আমাকে ভাড়া দিল না। মনটা অনেক খারাপ হয়ে গেল। ঘুরতে ঘুরতে পার্কে এসে একটা বেঞ্চে বসলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখি হাসান ভাই ফোন দিয়েছে। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ হাসান ভাই, বলেন। মাহফুজ, আমি একটা বাসার খোঁজ পেয়েছি। বাসার মালিক, স্বামী স্ত্রী দুইজন খুবই ভালো মনের মানুষ। আমি তোমার কথা বলেছি, তারা তোমাকে দেখা করতে বলেছেন। ধন্যবাদ ভাই, আপনার উপকার সারা জীবন মনে রাখবো। পাগল নাকি? এটুকু কাজ তো বড় ভাই হিসাবে আমার কর্তব্যের মধ্যে পড়ে। আচ্ছা শোনো, আমি তোমাকে বাড়িটার ঠিকানা মেসেজ করে পাঠিয়ে দিচ্ছি, তুমি গিয়ে তাদের সাথে কথা বলো। ঠিক আছে ভাই। হাসান ভাইয়ের সাথে কথা বলার পর মনের মধ্যে অনেক ভালো লাগতেছে। শেষ পর্যন্ত বাসাটা পেয়ে গেলে একটু শান্তিতে থাকতে পারবো। হোস্টেলে থেকে খুব কষ্ট হয়, এসব ভাবতেছি। এমন সময় ফোনে মেসেজ আসলো। হাসান ভাই সেই বাসার ঠিকানা দিয়েছে। আমিও আর দেরি না করে ঠিকানা অনুযায়ী 10 মিনিট মতো হাঁটার পর বাড়িটার সামনে চলে আসলাম। বাড়ি থেকে বাড়িটা দেখতে অনেক ভালো লাগছে, একদম আমার মনের মতো। বাড়িটার দরজায় গিয়ে কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর একজন মহিলা এসে দরজা খুলে দিল। কে বাবা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আন্টি, আমার নাম মাহফুজ। আসলে এক বড় ভাই এই বাড়ির খোঁজটা দিল। আপনারা নাকি রুম ভাড়া দিবেন, তাই দেখতে আসলাম। ও, তুমি তাহলে সেই ছেলে? হ্যাঁ, হাসান নামের একটা ছেলে ফোন করে তোমার কথাই বলেছিল। আসো বাবা, ভিতরে আসো। তারপর মহিলাটির সাথে ভেতরে চলে গেলাম। ভেতরে সবকিছু খুব সুন্দর করে সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে ভেতরটা দেখতে। মহিলাটি আমাকে ভেতরে নিয়ে সোফায় বসতে বললেন। সোফায় একটা লোক বসে আছে। ভাবলাম লোকটি নিশ্চয়ই মহিলাটির স্বামী। তারপর আমি সোফায় বসলাম। তখন লোকটা বলল, শোনো বাবা, আমাদের উপরতলার 2টা রুম খালি আছে, এমনি ফেলে রাখছিলাম। আজ একটা ছেলে ফোন করে বলল যে তুমি নাকি বাসা খুঁজতেছো, তাই আমিও ভাড়া দিতে রাজি হলাম। আসলে আঙ্কেল, আমি হোস্টেলে থাকতে পারি না, তাই একটা ভালো বাসা খুঁজতেছিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে রুমটা ভাড়া দিচ্ছেন। এতে আবার ধন্যবাদের কি হলো? তুমি তো আমার ছেলের মতো, নিজের ছেলেকে কেউ ভাড়া দেবে? এটাতে আবার ধন্যবাদের কিছু আছে নাকি? আর শোনো, তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। আমার একটা মেয়ে আছে, কিন্তু কোনো ছেলে নেই। তুমি আমার বাসায় থাকলে একদম আমার ছেলের মতো হয়ে থাকতে হবে। তোমার কাছ থেকে ভাড়ার একটা টাকাও নিব না। আর হ্যাঁ, তুমি কালকে বিকেলে চলে এসো। ওনাদের কথা শুনে আমি কেঁদে দিলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে।
এই বোকা ছেলে, কাঁদছো কেন? চোখের পানিটা মুছে নাও, আর কালকে সমস্ত কিছু নিয়ে বাসায় চলে এসো। এখন চলো, তোমাকে রুমটা দেখিয়ে দিয়ে আসি। এই বলে আন্টি আমাকে উপরের রুমে নিয়ে গেলেন। রুম দুটা খুব সুন্দর করে সাজিয়ে রাখা, যেন এখানে কেউ থাকে। রুমগুলো দেখি তো আমার মনে ধরে গেল। আমিও এখানে থাকার সিদ্ধান্ত নিয়ে নিলাম। তারপর লক্ষ্য করলাম যে বাসায় ছাদ আছে, এতে আমার জন্য ভালোই হবে। রাতের বেলা ছাদে গিয়ে তারপর আকাশ দেখতে আমার অনেক ভালো লাগে। আঙ্কেল আন্টির সাথে আরও কিছু সময় কথা বলে হোস্টেলে চলে আসলাম। আসার সময় আন্টি আমার ফোন নাম্বার চাইলে আমিও দিয়ে আসলাম। হোস্টেলে এসে হাসান ভাইকে ধন্যবাদ দিলাম বাসাটা খুঁজে দেওয়ার জন্য। তারপর ফ্রেশ হয়ে নিলাম। বিকেল হয়ে যাওয়ায় বাইরে থেকে একটু ঘুরে আসলাম। হোস্টেলে এসে একটানা বসে কলেজের পড়াগুলো শেষ করে তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে আমার সবকিছু প্যাকিং করলাম, কারণ আজকে বিকেলেই ওই বাসায় চলে যাব। অনেকটা সময় লেগে গেল প্যাকিং করতে। তারপর সকালে নাস্তাটা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। কলেজে ঢোকার কিছু সময় আগে ফোনটা বেজে উঠল। আন্টি ফোন দিয়েছে। হ্যাঁ আন্টি বলেন। মাহফুজ, তুমি কি আজ বিকেলেই আসতেছো? হ্যাঁ আন্টি, আজ বিকেলেই আসবো। কেন আন্টি, কোনো সমস্যা? না বাবা, আমি নিশ্চিত হয়ে নিলাম আর কি। আচ্ছা তুমি আসো, আমি সব কিছু ঠিকঠাক করে রাখতেছি। ওকে আন্টি। আন্টির সাথে কথা বলা শেষ করে কলেজের গেট দিয়ে ঢুকলাম। কিন্তু এ কি, সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে কেন? বিষয়টা প্রথমে বুঝতে পারলাম না। তারপর নিজের দিকে তাকালাম। আমাকে তো একদম ক্ষেত দেখা যাচ্ছে। আর দেখা যাবেই বা না কেন? আমার পোশাক আশাক তো ক্ষেতদের মতোই নোংরা হয়ে আছে। তবে সমস্যা নাই, নিজেকে মানুষের মতো মানুষ হতে গেলে আমাকে এভাবেই চলতে হবে। এসব ভাবতে ভাবতে ক্লাসে চলে গেলাম। ক্লাসে ঢুকতেই আমাকে নিয়ে সবাই হাসাহাসি করতে লাগলো। কিন্তু এটা তো কমন ব্যাপার, এগুলোর মধ্য দিয়েই নিজেকে এগিয়ে নিতে হবে। প্রথম সারির বেঞ্চে কেউ বসতে দিল না, তাই সব থেকে শেষের বেঞ্চে বসতে হলো আমাকে। আমার সাথে কেউ কথাও বলল না, এমনকি তাকালোও না। একটু পর স্যার ক্লাসে এসে ক্লাস নিতে থাকলেন। আমি পরিপূর্ণ মনোযোগ দিলাম স্যারের দিকে, কারণ আমার জীবনটাকে বদলাতে হবে। ক্লাস শেষ হয়ে গেলে ক্যাম্পাসে চলে আসলাম। চারদিকে তাকিয়ে দেখলাম সবারই বন্ধু আছে, শুধু আমি একা বসে আছি। কিন্তু কিছুদিন আগে আমার কোনো বন্ধুর অভাব ছিল না। এসব ভাবতে লাগলাম বসে বসে। হঠাৎ করে পিছন থেকে কেউ একজন কাঁধে হাত রাখলো। পিছনে তাকাতেই একটা ছেলে আমার কাছে এসে বলল, তারপর হাত বাড়িয়ে দিল। হাই, আমি তাহসিন। তারপর আমিও হাত বাড়িয়ে দিলাম। আমি মাহফুজ। তো এখানে একা একা বসে কি করতেছো? আমি তো ক্ষেত, কেউ বন্ধুত্ব করতে চায় না, তাই একা একাই বসে আছি। আমি তোমার বন্ধু হতে চাই, আমাকে কি তোমার বন্ধু করবে? তাহসিনের কথা শুনে অবাক না হয়ে পারলাম না। যেখানে কেউ আমার সাথে কথাও বলছে না, সেখানে ও নিজে এসে বন্ধুত্ব করতে চাচ্ছে। তারপর বললাম, তাহসিন, তুমি আমার মতো একটা ক্ষেতকে বন্ধু বানাবে? তোমার মান সম্মান কমে যাবে না? এরকম আর একটা কথা বললে কানের নিচে দিব একটা। আমি কারোর পোশাক দেখে বন্ধুত্ব করি না, তার মন দেখে বন্ধুত্ব করি। আর আমার কোনো মান সম্মান কমে যাবে না। এখন বলো, বন্ধু বানাবে কি না? তাহসিনের কথাটা আমি আর ফেলতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু। কিন্তু বন্ধুত্বের ভেতরে কোনো আপনি তুমি চলবে না। আজ থেকে তুই করেই ডাকবো, ঠিক আছে? ওকে। মাহফুজ, ক্লাসে চল, কয়টা গুরুত্বপূর্ণ ক্লাস আছে, সেগুলো করে বাড়ি ফিরবো। ওকে চল। তারপর তাহসিনের সাথে ক্লাস করতে চলে গেলাম। মনোযোগ দিয়ে ক্লাসগুলো করে ওকে বিদায় দিয়ে হোস্টেলে চলে আসলাম। বিকেলে সবকিছু নিয়ে সেই ভাড়া বাসায় চলে গেলাম। আমাকে দেখে আন্টি আর আঙ্কেল অনেক খুশি হলেন। তারা আমাকে রুম গোছাতে সাহায্য করলেন। সবকিছু ঠিকঠাক করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। রুমের জানালা দিয়ে বাড়ির পিছনে চোখ পড়তেই খুব সুন্দর একটা ফুলের বাগান দেখতে পেলাম। বাগানটা অনেক দেখতে ইচ্ছে করলো, তাই বাগানে চলে গেলাম। সেখানে খুব সুন্দর একটা গোলাপ ফুল ফুটে রয়েছে, সেটা দেখতে অনেক ভালো লাগছিল, তাই ফুলটা ছিঁড়ে নিলাম। ফুলটা ছিঁড়তেই পিছন থেকে একটা মেয়ের আওয়াজ কানে আসলো। এই তুই কে রে? তোর সাহস কেমনে হলো এই গাছ থেকে ফুল ছেঁড়ার? হঠাৎ করে মেয়েটার কথায় চমকে উঠলাম। তারপর পিছনে তাকাতেই তো জ্ঞান হারানোর মতো অবস্থা। এত সুন্দর মেয়ে আমি কখনো দেখি নাই। এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলাম। এই বান্দর পোলা,
তোর সাহস কেমনে হইল এই গাছ থেকে ফুল ছেঁড়ার? আর তুই কে? এখানে এবার কি করতেছিস? মেয়েটার কথা শুনে ভয় পেয়ে গেলাম। তারপর বললাম, আপনি কি, আর আপনি বা এখানে কি করতেছেন? আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে বলতেছিস যে আমি কে? চাপা দাঁত সবগুলো ফেলে দিব। মনে মনে বললাম, খাইছে রে, চিনতে পারে নাই মেয়েটাকে, কত কিছু বলে ফেললাম। এখন যদি মেয়েটা আন্টিকে বলে দেয় তাহলে আমাকে আর এই বাড়িতে রাখবে না। সরি ম্যাডাম, আমি আপনাকে চিনতে পারি নাই। আসলে আমি আপনাদের বাসার ভাড়াটিয়া। আপনাকে তো না চিনেই অনেক কথা বলে ফেলেছি। মেয়েটা কিছু বলতে যাবে তখনই আন্টি চলে আসলো। কি হয়েছে রে তানহা, বাড়িতে এসে এত চিল্লাচ্ছিস কেন? দেখো না আম্মু, আমি কত কষ্ট করে গোলাপ গাছটা বড় করেছি, আর সেটা এইমাত্র ফুল ধরেছিল, সেটা এই ছেলেটা ছিঁড়ে ফেলেছে। আচ্ছা, এই ছেলেটা কে? আর এখানে এবার কি করতেছে? রাগ করিস না মা, মাহফুজ বুঝতে পারে নাই, ও আজকেই নতুন আসছে তো, তাই না বুঝে ফুলটা ছিঁড়ে ফেলেছে। আজকেই আসছে মানে? তারপর আন্টি আমার বিষয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবকিছু খুলে বলে। সব শুনে মেয়েটা শান্ত হয়। তবে হ্যাঁ, মেয়েটার নামটা জানতে পারলাম। সত্যি চেহারাটাও যেমন হুরপুরির মতো, নামটাও তেমন সুন্দর। মাহফুজ, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি নাস্তা তৈরি করে তোমাকে ডেকে দেব। ওকে বলে নিচের রুমে চলে আসলাম। তারপর ফ্রেশ হয়ে বিছানায় বসলাম। কিন্তু তানহার কথা মাথা থেকে যাচ্ছে না। কি সব ভাবছি আমি! যার বাসায় এসে আশ্রয় পেয়েছি তাকে নিয়ে এরকম ভাবছি। না, মনকে শক্ত করতে হবে। এখন কোনো মেয়ের মায়াজালে নিজেকে জড়ালে প্রতিষ্ঠিত হতে পারবো না। এসব ভাবতে ভাবতে আন্টির ডাক কানে আসলো। রাতের খাবারের জন্য ডাকছে। তারপর আমিও নিচতলায় গেলাম খাবারের জন্য। দেখি টেবিলে সবাই খাবার নিয়ে বসে আছে। আমি যেতেই আঙ্কেল বলল, বসো বাবা, তোমার জন্যই ওয়েট করছিলাম। তারপর আমিও খেতে বসে গেলাম। রান্নাটা অনেক ভালো হয়েছে, তাই মজা করে খেতে লাগলাম। সবাই মিলে খাবার খাচ্ছি। তখনই তানহা বলে উঠল, সরি মাহফুজ, তখন কিছু না জেনেই তোমাকে অনেক কথা বলে ফেলেছি। আসলে গাছটা আমি খুব শখ করে লাগিয়েছিলাম তো, তাই। না ম্যাম, সরি বলার কি আছে? আসলে আমি না জেনে অনেক কিছু বলে ফেলেছি। ওই মাহফুজ, ম্যাম বলছো কাকে? আমাকে ম্যাম ডাকার কোনো প্রয়োজন নেই, ওসব আমার একদম ভালো লাগে না। আর শোনো, যেহেতু তুমি আমার সাথে একই ক্লাসে পড়ো, সেহেতু আমি তুই করে ডাকবো, আর তোমাকেও তুই করে ডাকতে হবে। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে একটু বিশ্রাম নিলাম। তারপর কলেজের পড়াটা পড়তে লাগলাম। সম্পূর্ণ মনোযোগ দিয়ে পড়তে থাকলাম, কারণ আমাকে কলেজে টপার হতে হবে। পড়াশোনা প্রায় শেষ। ঠিক সেই সময় দরজায় কে যেন টোকা দিল। দরজা খোলা আছে, আসতে পারেন? রুমে তানহা আসলো। হঠাৎ তানহাকে দেখে একটু অবাক হলাম। তানহা এসে আমার বিছানায় বসলো। মাহফুজ, কি করিস তুই? দেখতেই তো পাচ্ছ যে পড়াশোনা করতেছি। ওই তুই কি বললি? আমি কি তোর বউ লাগি যে আমাকে তুমি করে বলতেছিস? আসলে সেটা নয়, একবারেই কাউকে আমি তুই করে বলতে পারি না, তাই তুমি করেই বলি। কিন্তু আমাকে তুই করেই বলতে হবে, কারণ আমার সাথে একই ক্লাসে পড়িস। আর যদি আবারও তুমি করে বলতে শুনেছি তাহলে তোর খবর আছে। ওকে ওকে, তুই করেই বলবো। তো এখন বল, আমার ঘরে হঠাৎ করে আসলি, ব্যাপার কি? এমনিতেই দেখতে আসলাম যে তুই কি করতেছিস। বুঝলাম। আচ্ছা, আরেকটা কথা বলতে আসছিলাম, সেটা হলো কালকে তুই আমার সাথে কলেজে যাবি। এতদিন ধরে একা একা কলেজে যাচ্ছি, যখন একটা সাথে তো পাওয়াই গেল। ঠিক আছে, যাব, কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে। তুই তোর রুমে চলে যা, কাল সকালে দেখা হবে। ঠিক আছে, বাই। এই বলে তানহা রুম থেকে চলে যায়। তারপর আমি রুমের দরজাটা আটকে দিয়ে আরো কিছুক্ষণ পড়াশোনা করে ঘুমিয়ে গেলাম। রাতে খুব ভালো ঘুম হলো। সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। তারপর উঠে ফ্রেশ হয়ে আবার বই নিয়ে বসলাম। কিছুক্ষণ পর আন্টি খাবার খাওয়ার জন্য ডাক দিল। সবাই মিলে একসাথে খাবার শেষ করলাম। খাবার শেষ করে তানহা বলল, মাহফুজ, তুই রুমে গিয়ে রেডি হয়ে নে, দুইজন একসাথে কলেজে যাব। ওকে, যাচ্ছি। কথাটা বলে রুমে চলে আসলাম, কিন্তু আমার মাথায় অন্য একটা চিন্তা কাজ করতে লাগলো। আমি যদি এরকম ক্ষেত হয়ে তানহার সাথে কলেজে যাই, তাহলে তো সবাই তানহাকে নিয়েই হাসাহাসি করবে। তাছাড়া আমার জন্য তানহার অপমান হবে, সেটা আমি চাই না। তাই তাড়াতাড়ি রেডি হয়ে বাসা থেকে বের হয়ে গেলাম, কারণ তানহার চেহারা আর পোশাকের সাথে আমার কোনোটাই মিলে না। কিন্তু আমি যে ওকে না নিয়ে চলে আসছি,
এটার জন্য তো তানহা আমাকে শাস্তি দিবেই। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলাম। তারপর গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে তাকিয়ে হাসতে লাগলো, কিন্তু এটা তো নিত্যদিনের ব্যাপার, তাই কিছু মনে করি না। আবার আমার ক্লাসের দিকে হাঁটা শুরু করলাম। ঠিক সেই সময় কে যেন ক্ষেত বলে পিছন থেকে ডাক দিল। তারপর আমিও পিছন ঘুরে তাকালাম, দেখি কয়টা ছেলে বসে আছে, আর সেখান থেকে একটা ছেলে আমাকে ডাকতেছে। তারপর আমি তাদের কাছে গেলাম। যে ছেলেটা আমাকে ক্ষেত বলে ডাকছিল সেই ছেলে বলতে লাগলো, ওই ক্ষেত গাইয়া, এই চিঠিটা নিয়ে গিয়ে ওই ভাইকে দিয়ে আয়। ডানে বামে না তাকিয়ে সোজা গিয়ে চিঠিটা দিয়ে আসবি, নয়তো তোর খবর আছে। ছেলেটা অন্য একটা ছেলেকে দেখিয়ে দিয়ে কথাগুলো বলছিল। আচ্ছা ঠিক আছে বলে চিঠিটা হাতে নিয়ে সেই ছেলেটার কাছে গেলাম। তারপর সামনে গিয়ে চিঠিটা দিলাম। ছেলেটা চিঠিটা হাতে নিয়ে কিছুক্ষণ পড়লো, তারপর চিঠিটা ভাঁজ করেই ঠাস করে একটা চর মেরে দিল। চরের তাল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেলাম। মাথার মধ্যে ভন ভন করে ঘুরতে লাগলো। পুরো কলেজের ছেলে মেয়েরা আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটা আবার বলতে লাগলো, কুত্তার বাচ্চা, তো সাহস তো কম না, তুই আমার কাছে আছিস সিগারেট চাইতে? তোকে তো আজ আমি মেরেই ফেলবো। এই তোরা খ্যাতটাকে আচ্ছা তো ধুলাই কর, যাতে জীবনেও পা তুলে দাঁড়াতে না পারে। এটা বলার সাথে সাথেই 10 থেকে 12টা ছেলে এসে আমাকে মারতে লাগলো। কিছুক্ষণ মারার পর মনে হচ্ছে এখনই শরীর থেকে রুহটা বেরিয়ে যাবে। অনেক সময় মারার পর সবাই থামতে বলল। তারপর ছেলেটা আমার কাছে এসে কানে কানে বলল, এটা ছিল তোর এই কলেজে আসার প্রথম ডোজ, যাতে করে আমার নাম নিতেও তোর 10 বার ভাবতে হয়। এই বলে সবাই চলে গেল। সারা শরীর ব্যথায় টনটন করতে লাগলো। অনেক কষ্ট করে উঠে মাঠের একটা কোনায় বসলাম। ঠিক সেই সময় তাহসিন কাছে এসে জড়িয়ে ধরলো। দোস্ত, তোর কিছু হয় নাই তো? জানিস আমার কত চিন্তা হচ্ছিল। আসলে ওর নাম জনি, ওর বাবা এই এলাকার এমপি, তাই যা ইচ্ছা তাই করে। ওর সাথে কেউ চোখ তুলে কথা বলার সাহসও পায় না। আমার সাথেও এমন করেছে। ওকে, সমস্যা নাই, আমার কিছু হয়নি। মনে মনে বললাম, আরে আমার আসল পরিচয় জানলে জনি কেন, ওর বাবাও এসে আমার পা ধরে বসে থাকতো। তারপর তাহসিনের সাথে গল্প করতে লাগলাম। ঠিক সেই সময় তানহা কলেজে চলে আসলো। এসে আমাকে একটা চর মেরে দিল। আর আগে তানহার মুখ লাল হয়ে আছে। আমি ভয়ে চুপ করে বসে থাকলাম। ওই কুত্তা, তুই আমাকে রেখে চলে আসলি কেন? জানিস তোকে হঠাৎ করে না দেখতে পেয়ে কত চিন্তায় ছিলাম। আমি কথা বলার আগে তাহসিন বলে উঠল, ওই তানা, তুই একে মারলি কেন? বেচারা এমনিতেই একটু আগে মার খেয়েছে, তার উপর তুই আবার মারলি? একটু আগে মার খেয়েছে মানে? তখন আমি হাত দিয়ে তাহসিনের মুখ চেপে ধরলাম, কিন্তু তাহসিন নিজেকে ছাড়িয়ে নিয়ে সবটা বলে দিল। সবকিছু শুনে তো তানহার চোখ উপরে উঠে গেছে। তানহা হঠাৎ করে দেখে যে আমার ঠোঁট দিয়ে রক্ত পড়ছে। তখনই তানহা ব্যাগ থেকে পানির বোতলটা বের করে আমার ঠোঁট ধুয়ে দেয়। তারপর তানহা আবার বলতে শুরু করে, মাহফুজ, কাল থেকে তুই আমার সাথে কলেজে আসবি। তানহার কথা শুনে মাথা নিচু করে থাকলাম। তারপর বললাম, তানহা দেখ, আমি একজন খ্যাত ছেলে, আমার পোশাকগুলো ভালো না। অপরদিকে তুই কত স্মার্ট একটা মেয়ে, আর তোর পোশাকগুলো দামি দামি। তোর সাথে আমি চললে লোকজন তোকে কথাও শোনাবে। এই কথা বলার সাথে সাথে তানহা ঠাস করে আরো একটা চর বসিয়ে দিল। ওই কুত্তা, আমি তোর পোশাক দেখে কি করব? আর লোকজন কে কি বললো সেটা দেখে আমি কি করব? তুই জাস্ট আমার সাথে থাকবি। এই তাওসিন, চল ক্লাসে যাই। ওকে চল। তারপর তিনজনেই ক্লাসে গেলাম। ভাগ্যক্রমে আমরা সবাই একই ডিপার্টমেন্টে পড়ি। কয়েকটা ক্লাস করে বাইরে চলে এসে তিনজন ক্যান্টিন থেকে কিছু খেয়ে কলেজ গেটে এসে দাঁড়ালাম। তখন তানহা বলে, ওই তাওসিন, তুই বাসায় চলে যা, আমার মাহফুজের সাথে একটু কাজ আছে। আবার কালকে দেখা হবে, বাই। তাহসিন চলে যাওয়ার পর তানহা একটা রিক্সা ডাক দেয়। তারপর সেটাতে চড়ে বসলাম। মাহফুজ, তুইও রিক্সায় ওঠ। আমি কোনো কথা না বলে ভালো ছেলের মতো রিক্সায় উঠে বসলাম। রিক্সা তার আপন মনে চলতে শুরু করে, কিন্তু আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তা জানি না। তাই তানহাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? সেটা তো না জানলেও চলবে, চুপচাপ বসে থাক, আর একটা কথাও বলবি না। আমি কিছু বললাম না, শুধু মনে মনে ভাবলাম, কি গুন্ডি মেয়ে রে বাবা, এত রেগে যাওয়ার কি আছে? শুধু জানতে তো চাইলাম যে কোথায় যাচ্ছি। কিছুক্ষণ পর রিক্সা একটা শপিং মলের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর দুজনেই রিক্সা থেকে নেমে যাই। তানহা আমার হাত ধরে টানতে টানতে শপিং মলের ভিতরে একটা কাপড়ের দোকানের সামনে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দোকানদারকে বলল, মামা,
এই ছেলেটার জন্য প্যান্ট আর শার্ট দেখান তো। আমি তো অবাক হয়ে তানহার দিকে তাকিয়ে থেকে বললাম, তানহা, আমার এসব লাগবে না, আমার তো শার্ট প্যান্ট আছেই। আমি তোকে বলছি না যে চুপ করে থাকবি, আর একটা কথা বললেই মুখ কেটে ফেলবো। আমি ভয়ে চুপ করে থাকলাম, একটা কথা আর বললাম না। তানহা 2টা প্যান্ট আর 2টা শার্ট কিনে নেয়। তারপর একটা রিক্সা নিয়ে দুজনে বাসায় চলে আসি। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। তারপর গোসলটা সেরে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে রুমে আসতে দেখি তানহা বিছানায় বসে আছে। আমি খালি গায়ে থাকায় ওকে দেখে একটু লজ্জা পেয়ে হাত দিয়ে বুক ঢেকে ফেলি। আমাকে এই অবস্থা দিকে তানহা হাসতে হাসতে বলল, ওরে আমার লজ্জাবতী রে, আমাকে দেখে আর লজ্জা পেতে হবে না। এখন এই শার্ট আর প্যান্ট পরে নিচে চলে আয়, আম্মু খাওয়ার জন্য ডাকতেছে। এই বলে তানহা নিচে চলে যায়। তারপর আমি ড্রেস চেঞ্জ করে নিচে চলে এলাম। আমাকে দেখে তো সবাই হা করে তাকিয়ে আছে। মনে মনে ভাবলাম, কি ব্যাপার, হঠাৎ করে সবার কি হয়ে, এই তোমরা এভাবে তাকিয়ে কি দেখো? সরি, তুমি করে ফেললাম। আমার কথাতে সবার ঘোর কাটে। তারপর তানহার আব্বু বলে ওঠে, বাহ মাহফুজ, তোমাকে তো একদম রাজপুত্রের মতো লাগছে। আর তুমি তো আমার ছেলের মতো, তুমি করে বললে সমস্যা নাই। আমি তানহার দিকে তাকালাম। তানহাও এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তানহা, তোর আবার কি হলো? তুই এভাবে আমার দিকে তাকিয়ে কি দেখছিস? মা ঠিকই বলেছে, তোকে তো একেবারে রাজপুত্র লাগছে রে। আমি তো একবারেই ক্রাশ খেয়ে গেলাম। তানহা কথা শুনে সবাই হেসে দেয়। তারপর সবাই একসাথে খাওয়া শেষ করে নিজের রুমে চলে যায়। বিকেলবেলা বাইরে একটু ঘোরাঘুরি করে সন্ধ্যায় হালকা নাস্তা করে তানহার সাথে পড়তে বসলাম। তারপর রাতের খাবার খেয়ে নিজের রুমে গিয়ে বিছানায় হেলান দিলাম। সেই মধ্যে একটি কল আসলো। আমি ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কি বলছেন? ফোনের ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে আসছে। কণ্ঠটা শুনেই আমার দু চোখ ভিজে যায়, কারণ ফোনের ওপাশে আমার আম্মু কথা বলছে। আজ প্রায় 1 বছর পর আমি এই কণ্ঠটা শুনতে পেয়েছি। মায়ের কণ্ঠ শুনে আমার চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। ওপাশ থেকে আমার আম্মু সমানে কেঁদে চলেছে। কেউ কথা বলতে পারছি না। তারপর আমার আম্মুই প্রথমে কথা বলে, বাবা তুই কোথায় আছিস? আজ 1 বছর তোর চাঁদ মুখখানা আমি দেখতে পাই নাই। তোর কি আমার কথা একটু মনে পড়ে না? আমি নিজেকে শান্ত করে বললাম, মা, তোমার কথাটা সবসময়ই আমার মনে পড়ে, কিন্তু কি করব বলো? নিজেকে মানুষের মতো মানুষ করতে হলে আমাকে এভাবেই থাকতে হবে। আর তাছাড়া বাবা তো আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। যতদিন পর্যন্ত নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবো না, ততদিন ওই ঘরে আর ফিরে যাব না মা। বাবা এইভাবে বলিস না। তোর আব্বু সেদিন রাগের মাথায় কেনে কি বলে ফেলেছিল, তাই বলে তুইও রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলি। এখন তোর বাবা সবসময় তোর জন্য কাঁদে, আমিও তো চোখের পানি কম ফেলি না। তুই চলে আয় বাবা, আর রাগ করে থাকিস না। না মা, তুমি এভাবে বলো না। আমি এখন বাইরের পরিবেশে মানিয়ে নিয়েছি। মানুষ তার নিজের পায়ে না দাঁড়ালে কেউ তাকে মূল্য দেয় না। এখন আমি নিজের জীবন প্রতিষ্ঠা করব, তারপর ঘরে ফিরব। এ বলে ফোনটা কেটে দিলাম, কারণ বেশি কথা বললে নিজেকে সামনে রাখতে পারবো না। ফোনটা কেটে দিয়ে বালিশে মুখ গুজে অনেক সময় কাঁদলাম। কখন যে ঘুমিয়ে গেছি জানি না। সকালবেলায় কোনো কিছুর আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তানহা দরজায় দাঁড়িয়ে ডাকছে। তারপর দরজা খুলে দিলাম। তানহা ভিতরে এসেই, কিরে, তোর দরজা খুলতে কত সময় লাগে? কত সময় ধরে ডাকতেছি। শরীরে ঘুমিয়েছিলাম, টের পাই নেই। ওকে, সমস্যা নাই। ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিচে আয়, খেয়ে কলেজে যাব। ওকে, তুই নিচে যা, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তারপর তানহা নিচে চলে যায়। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। তারপর তানহার দেওয়া শার্ট আর প্যান্ট পরে নিচে চলে গেলাম। সবাই মিলে খাওয়া শেষ করে কলেজের দিকে পা বাড়ালাম। কিছুক্ষণ পর কলেজে চলে গেলাম। গেট দিয়ে ঢুকতেই সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল, কারণ আজকে আর ময়লা কাপড় পরে আসি নাই। যাই হোক, তারপর দুজনে মিলে মাঠের একটা কোনায় বসে গল্প করতে থাকলাম। একটু পরেই তাহসিন চলে আসলো। ক্লাসের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে, তাই 3 জন মিলে ক্লাসে চলে গেলাম। ক্লাসের বাকি সবাই আমার দিকে তাকিয়ে আছে, কারণ আমার মতো খ্যাত আজকে এত ভালো পোশাক পরে কলেজে আসছে, সেটা কেউ বিশ্বাস করতে পারছে না। তারপর 3 জন মিলে সামনের বেঞ্চে বসলাম। একটু পর ক্লাসের স্যার আসলো। পড়াশোনা শুরু করার আগে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিল।
যার জন্য অপেক্ষা করতেছিলাম এতদিন ধরে। ক্লাস শেষ করে 3 জন মিলে বাইরে চলে আসলাম। তারপর তানহাকে বললাম, আচ্ছা তানহা, তাসিন আর তোর বন্ধুত্ব কত দিনের? এই তো অনার্স ফার্স্ট ইয়ার থেকে। কিন্তু আমি আসার পর তো তোদেরকে একসাথে দেখলাম না। এই পাগলা ছেলে, কয়দিন হলো আমি মামার বাসায় গিয়েছিলাম, তাই দেখতে পাসনি। হ্যাঁ সেটাই তো। তানহা, আচ্ছা চল ক্যান্টিনে গিয়ে কিছু খেয়ে নেই, অনেক ক্ষুধা লেগেছে। তারপর আমি, তাহসিন আর তানহা 3 জনে ক্যান্টিনে খেতে চলে গেলাম। খাওয়া দাওয়ার পর সবাই মাঠে এক কোণে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। তারপর তাহসিনকে বিদায় দিয়ে আমি আর তানহা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে নিজের রুমে ফ্রেশ হয়ে পড়তে বসলাম। আমার মনে এখন একটাই চিন্তা, যেভাবেই হোক আমাকে কলেজে টপার হতে হবে। আমি আর বাবার নাম দিয়ে নয়, নিজের নাম দিয়েই এই সমাজে পরিচিত হব। কিছুক্ষণ পর পর তানহা আমার রুমে আসলো। এই মাহফুজ, খেতে আয়, আম্মু টেবিলে খাবার দিয়েছে। তুই যা, আমি একটু পরে আসছি। একটু পরে মানে? আম্মু তোকে এখনই নিয়ে যেতে বলেছে, আর যদি না যাস তাহলে কান ধরে নিয়ে যাব। উফ, এত জ্বালাতন করিস কেন বলতো? তুই কি আমার বউ নাকি? আচ্ছা চল যাচ্ছি, তানহা মনে মনে বলল। তোর বউ হলেও নিজেকে ধন্য মনে করতাম। কিছু বললি আমাকে? কই না তো, কিছু বলিনি তো। ও আচ্ছা। তারপর দুজনে নিচে চলে গিয়ে দুপুরের খাবার খেয়ে রুমে এসে একটু ঘুমিয়ে পড়লাম। বিকেলবেলা ঘুম ভাঙে ফোনের আওয়াজে। আমি ঘুম ঘুম চোখেই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ওই শালা, আমি কে বলছি তুই চিনতে পারছিস না? কণ্ঠটা শুনেই আমার ঘুম উধাও হয়ে যায়। তাহসিন ফোন করেছে। হ্যাঁ বল, কি অবস্থা? কি আর অবস্থা হবে, তুই এখন কই আছিস? এই তো বাসাতেই আছি, একটু চোখটা লেগে গিয়েছিল আর কি। ওকে, সমস্যা নাই, একটু কলেজ মাঠে আসতে পারবি? ঘোরাঘুরি করতাম। তুই থাক, আমি চলে আসতেছি। ফোনটা কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম একটা রিক্সায় নিয়ে, কারণ কলেজ বেশ খানিকটা দূরে। কিছুক্ষণ পর কলেজ গেটের সামনে এসে রিক্সা দাঁড়ায়। আমি রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে কলেজের ভিতরে গিয়ে দেখলাম তাহসিন শহীদ মিনারের উপরে বসে আছে। ওই তাহসিন, এদিকে আয়। তাহসিন আমার ডাক শুনতে পেয়ে তাড়াতাড়ি চলে আসে। দোস্ত, চলে আসছিস? আজকে অনেক সময় ধরে ঘোরাঘুরি করব। ওকে চল, শিশু পার্ক থেকে একটু ঘুরে আসি। ঠিক আছে, চল। তারপর দুজনে মিলে হাঁটতে হাঁটতে শিশু পার্কে গেলাম। শিশু পার্কটা অনেক সুন্দর। পার্কের মাঝখানে একটা পানির ফোয়ারা করে রাখা, আর তার পাশেই একটা বসার জায়গা। সেখানে বসলে সবাই মন ফুরফুরা হয়ে যায়। দুজন সেখানে বসে কিছুক্ষণ প্রকৃতিটাকে উপভোগ করে পার্ক থেকে বেরিয়ে আসলাম। হাঁটতে হাঁটতে খুব ক্ষুধা লেগেছিল, তাই একটা রেস্টুরেন্টের সামনে চলে আসি। তারপর দুজন মিলে রেস্টুরেন্টের ভিতরে ঢুকলাম, কিন্তু ভিতরের কোনায় একটা মাত্র টেবিল ফাঁকা পড়ে আছে। আমি আর তাহসিন গিয়ে সেখানে বসলাম। ঠিক তখনই একজন ওয়েটার আসে। সরি স্যার, আপনারা এখানে বসতে পারবেন না, এটা আগে থেকে বুক করা হয়ে গেছে। এটা কেমন কথা আপনাদের? এটা পাবলিক রেস্টুরেন্ট, তাই সবারই অধিকার আছে। আপনি আমাদের খাবারগুলোর অর্ডার নিন আগে। স্যার, আপনারা এখানে বসলে আমাদের রেস্টুরেন্ট থাকবে না, কারণ এখানে এমপি সাহেবের ছেলে এসে বসে তার বন্ধুদের সাথে। এখানে অন্য কারো বসার পারমিশন নাই, তাই আপনাদের উঠে যেতে হবে। এমপি সাহেবের কাজ হলো তার এলাকার মানুষদের সাহায্য করা, সেখানে তার ছেলের জন্য পাবলিক রেস্টুরেন্ট বুক করা থাকবে, এটা হতে পারে না। আমরা এখান থেকে উঠছি না, এটাই ফাইনাল। আপনি গিয়ে এই খাবারগুলো নিয়ে আসেন। খাবার মেনুটা ওয়েটারের হাতে দিলাম। তারপর ওয়েটার খাবার মেনু নিয়ে চলে যায়। আমি আর তাহসিন খাবার জন্য বসে থাকলাম। তাহসিন আমার হাত ধরে বলে, মাহফুজ, কি দরকার বলতো শুধু শুধু ঝামেলা বাড়ানোর? সেদিন তো এমপির ছেলে তোকে কত মারলো, সেই মারের কথা কি ভুলে গিয়েছিস? না, আমি কিছুই ভুলে যাইনি। সাধারণ মানুষের অধিকারের কথা এদেরকে বুঝিয়ে দিতে হবে। তুই এখন চুপ করে বসে থাক। তাহসিনও আর কোনো কথা না বাড়িয়ে চুপ করে মাথা নিচু করে বসে থাকে। তবে বিড়বিড় করে বলতে থাকি, এমপির ছেলে জনি যদি এখন এখানে চলে আসে তবে তোকে তো মারবেই, সাথে আমাকেও ধোলাই করবে। দুজনে খাবার জন্য বসে আছি। একটু পর রেস্টুরেন্টের ম্যানেজার এসে বলল, স্যার, আমি আপনাদের জন্য জায়গায় বসার ব্যবস্থা করে দিয়েছি। আপনারা এই সিট থেকে উঠুন, এখানে আপনাদেরকে বসতে দেওয়া হবে না। প্লিজ আপনারা আমার কথা বোঝার চেষ্টা করেন। আপনার কথা আমি বুঝেছি, কিন্তু এটা তো পাবলিক রেস্টুরেন্ট, যে যেখানে বসার জায়গা পাবে সেখানেই তো বসবে। তাই আমি এখানে বসার জায়গা পেয়েছি, এখানেই বসবো।
এখান থেকে অন্য কোথাও যাব না। যান, আপনারা খাবার দেওয়ার ব্যবস্থা করেন। আমিও নাছরবান্দা, কোনো মতেই সেট থেকে উঠলাম না। ম্যানেজার বোঝানোর জন্য অনেক চেষ্টা করেও পারল না, তারপর নিজের জায়গায় চলে গেল। ঠিক সেই সময় এমপির ছেলে জনি তার বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো, আর টেবিলে এসে দেখে অন্য কেউ বসে আছে। জনির মাথায় তো আগুন উঠে যায়। তখনই ম্যানেজারকে ডাক দেয়। এই ম্যানেজারের বাচ্চা, এদিকে আয়। ম্যানেজার জনির ডাক শুনে তাড়াতাড়ি ভিতর থেকে চলে আসে। তার কলিজার পানি যেন শুকিয়ে গেছে। জনির সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই ম্যানেজার, আমার টেবিলে এরা বসে আছে কেন? তুই আমার কথা বলিস নাই? বলতেছে কিন্তু ওনারা শোনে নাই আমার কথা। জনি তখনই পেছন থেকে আমার শার্টের কলার ধরে দাঁড় করায়। তারপর আমাকে দেখি তো রাগ আরো বেড়ে যায়। এই খ্যাত ফকিরনির বাচ্চা, তাহলে তুই এই আমার টেবিলে বসেছিস? সেই দিনকার মারের কথা বুঝি মনে নাই? আজকে মেরে তোর বাপের নাম শুদ্ধ ভুলাই দিব। বাবাকে নিয়ে কথা বলায় আমার তো প্রচুর পরিমাণে রাগ উঠে যায়। সাথে সাথে জনের গালে একটা চর বসাই দেই। পুরো রেস্টুরেন্টের লোকেরা তো অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। যে জনির বাবা এমপি, যার বাবার ভয়ে এলাকা কাঁপে, তার ছেলেকেই কিনা আমি চর মেরে দিলাম। চর খেয়ে জনির চোখ মুখ রেগে লাল হয়ে গেছে। রাগের কারণে সাপের মতো ফুলতে লাগলো। কুত্তার বাচ্চা, তুই জানিস না কার গায়ে হাত দিয়েছিস? তুই এমপির ছেলের গায়ে হাত দিয়েছিস। তোকে তো আজকে এখানেই কবর দিয়ে দিব। এই রাজভাইকে ফোন কর, এখনই আজকে ওকে কেটে টুকরো টুকরো করে এলাকার কুত্তা দিয়ে খাওয়াবো। রাজ হলো এই এলাকার সবচেয়ে বড় সন্ত্রাসী। যেখানে সেখানে মানুষ খুন করতে একটুও চিন্তা করে না। কিন্তু আমি মনে মনে হাসতেছি, কারণ জনি জানে না যে এখানে রাজের বাপেরও বাপ আছে। এদিকে তাহসিনের হাত পা কাঁপা শুরু করে দিয়েছে, কারণ রাজকে চিনে না এমন কোনো মানুষ নাই। এখন কি হবে কে জানে। তাহসিন আমার কানে কানে বলল, মাহফুজ, আজকে নিশ্চিত তুই গেছিস। আমার নামটা প্লিজ বলিস না। তাহসিন, তুই কোনো চিন্তা করিস না, চুপ করে বসে থেকে শুধু দেখ যে কি হয়। একটু পর রেস্টুরেন্টের সামনে 10 থেকে 12টা গাড়ি এসে দাঁড়ায়। রেস্টুরেন্টের ভিতরে সবাই ভয়ে চুপসে আছে। গাড়ি থেকে রাজ নেমে রেস্টুরেন্টের ভিতরে চলে আসে। রাজের পিছনে ওর ছেলেপিলেগুলোও আছে। রাজ ভিতরে গিয়ে হুঙ্কার দেয়। এই কার এত বড় বুকের পাঠা যে এমপির ছেলের গায়ে হাত দেয়? কে সেই ব্যক্তি? জনি আমাকে দেখিয়ে দিয়ে বলল, ভাই, ওই যে নীল শার্ট গায়ে দেওয়া ছেলেটা, ওই আমাকে মেরেছে। রাজকে রেস্টুরেন্টের ভেতরে ঢুকতে দেখি আমি টেবিলে উল্টো দিকে মুখ করে বসে আছি। রাজ আমাদের কাছে চলে আসলো। এই তোর এত বড় সাহস কেমনে হয় যে এমপির ছেলের গায়ে হাত দিস? আজ তোকে কেটে টুকরো টুকরো করবো। শালা তুই কে হা? রাজের কথা শেষ হতেই আমি পেছন ঘুরে রাজের দিকে তাকালাম। রাজ সাথে সাথে মাহফুজ ভাই বলে চিৎকার দিয়ে আমার পায়ে পড়ে যায়। মাহফুজ ভাই, আপনি এখানে? আমি আপনাকে চিনতে পারি নাই। এখানে যে আপনি আছেন আমি সেটা জানতাম না। প্লিজ আমাকে মাফ করে দেন। ভয়ে রাজের পুরো শরীর কাঁপতেছে। রাজ, আগে আমার পা ছাড়, তারপর বলছি। না ভাই, আমি আপনার পা ছাড়বো না। আগে বলেন যে আপনি আমাকে মাফ করে দিছেন, তারপর পা ছাড়বো। না হলে আমি ভাই এখানেই আমার লাশ পড়ে থাকবে। ওকে যা, তোকে মাফ করে দিলাম। তবে তোর ভাগ্য ভালো যে আমি এসব ছেড়ে দিয়েছি। আর এইসব এমপির দালালি করে কোনো লাভ নাই, যার জন্য সাধারণ মানুষ কষ্ট পাবে। ভবিষ্যতে এরকম দেখলে তোদের একটাকেও খুঁজে পাবি না। এখন পা ছাড়, আমাকে যেতে হবে। রাজ আমার পা ছেড়ে দেয়। তারপর না খেয়ে আমরা রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়লাম। এদিকে রাজ মাটি থেকে উঠেই জনির 2 গালে ঠাস ঠাস করে চর মেরে দেয়। জনি তো অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে আছে। যে রাজকে আনলো আমাকে মারার জন্য, সেই রাজ আমাকে না মেরে উল্টো তাকেই চর মেরে দিল। এই জন্যই কাকে মারার জন্য আমাকে আনছিস জানিস তুই? একটুর জন্য আমার প্রাণটা চলে যায়নি। ভবিষ্যতে কাউকে মারতে হলে তার সম্পর্কে পুরো জেনে নিবি, বুঝলি? কিন্তু রাজ ভাই, তুমি ওই খ্যাতটাকে এত ভয় পাচ্ছ কেন? আর ওর জন্য আমাকে মারলে তুমি, আমি আজকেই বাবার কাছে বলে দেব। আরে তুই কাকে খ্যাত বলছিস? তোর বাবার মতো 10টা এমপি সারাক্ষণ মাহফুজ ভাইয়ের পা ধরে পড়ে থাকে, আর আমি কেন ভয় পাচ্ছি? আরে আমি তো মাহফুজ ভাইয়ের পোষা কুত্তা। আর তোর মতো জনিকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই তোরা সব গাড়িতে ওঠ। কথাগুলো বলে রাজ চলে যায়। এদিকে রাজের কথাগুলো শুনে জনির চোখ কপালে উঠে গেছে। যে রাজের কথাতে পুরো এলাকা কাঁপে, সেই কিনা ওই খ্যাতটার পোষা কুত্তা।
জনে মনে মনে প্রতিজ্ঞা করে যে ওই ক্ষেত্রটাকে আমি শেষ করে তারপর শান্ত হব। আমি আর তাহসিন রেস্টুরেন্ট থেকে বের হয়ে হাঁটতে থাকি, দুজনের মুখে কোনো কথা নাই, কিন্তু তাহসিন মনে মনে ভাবতেছে যে কে এই মাহফুজ যাকে রাজ পর্যন্ত ভয় পায়? তাহলে নিশ্চয়ই মাহফুজ অনেক বড় মাপের একজন মানুষ, নয়তো অন্য কিছু। না, আমাকে জানতেই হবে। তাহসিন তখন বলে ওঠে, আচ্ছা মাহফুজ, তুই কে বলতো? রাজের মতো বড় মাপের সন্ত্রাসী তোর পায়ে ধরে ক্ষমা চাইলো। তুই সাধারণ কেউ হতে পারিসই না। তুই কে, তোকে আগে বলতেই হবে। আমি আবার কি, একজন সাধারণ মানুষ আর তোদের বন্ধু। তুই আমাদের বন্ধু ঠিক আছে, কিন্তু তোর পরিচয় অন্য কিছু। আর তুই তোর বাড়ির ঠিকানা, এমনকি তোর বাসায় কে কে আছে, তোর পরিবার সম্পর্কে আমাদের কিছু বলিস নাই। তোকে বলতে হবে যে তুই আসলে কে। আচ্ছা, আস্তে আস্তে সব কিছু জানতে পারবি, কিন্তু এখন জোরাজুরি করলে কিছুই বলবো না। তাই এখন চুপচাপ বাসার দিকে চল, সন্ধ্যা হয়ে গেছে। তাহসিন তখন আর কিছুই বলে না, কারণ এখন জানতে চাইলে যদি আর না বলি, তাই আর কথা না বাড়িয়ে আমার সাথে হাঁটতে থাকে। একটা রিক্সা ডাক দিয়ে দুজনে রিক্সায় উঠে বসলাম। বাসার ঠিকানা বলে দিয়ে রিক্সাও তার আপন গতিতে চলতে থাকে গন্তব্যের উদ্দেশ্যে। ঠিক তখনই আমার ফোনটা বেজে ওঠে। পকেট থেকে ফোনটা বের করে দেখি তানহা ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ তানহা, বল। মাহফুজ, তুই কই আছিস এখন? এই তো বাসার কাছে পৌঁছে গেছি, আর 5 মিনিট মতো লাগবে। ওকে, তাড়াতাড়ি চলে আয়। বলে ফোনটা কেটে দেয়। তারপর রিক্সা গিয়ে তানহাদের বাসার সামনে দাঁড়ায়। আমি রিক্সা থেকে নেমে দুজনের ভাড়া মিটিয়ে দিয়ে তাহসিনকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। দরজার সামনে গিয়ে কলিং বেল চাপ দিলেই তানহা এসে দরজা খুলে দেয়। আমি নিজের রুমে চলে যাই। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে হালকা কিছু খেয়ে পড়তে বসে যাই। পড়াশোনায় আরও বেশি মনোযোগ দিলাম, কারণ কয়েকদিন পরেই পরীক্ষা শুরু হয়ে যাবে। আর পরীক্ষায় কলেজের সবার চেয়ে ভালো রেজাল্ট করতে হবে, না হলে জীবন প্রতিষ্ঠিত হতে পারবো না। পড়তে পড়তে রাত 8টা বেজে যায়। ঠিক তখনই রুমে তানহা আসে। এই মাহফুজ, খেতে আয়, রাত হয়ে গেছে তো। হ্যাঁ, তুই যা, আমি একটু পরে আসতেছি। না, তোকে এখনই আসতে হবে, না হলে আমিও খাবো না। তোকে নিয়ে আর পারি না। আচ্ছা চল, যাচ্ছি। এই বলে তানহার সাথে চলে গেলাম। ইদানিং তানহার প্রতি আমি কেমন যেন দুর্বল হয়ে পড়তেছি। তানহা সবসময় আমার কেয়ার নেয়, সারাক্ষণ কেমন একটা শাসনের উপর রাখে। আমি রাতের খাবার শেষ করে রুমে এসে আবার পড়তে বসি। তারপর পড়া শেষ করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা তানহাটাকে ঘুম ভাঙে, কিন্তু তানহা ঘরে ঢুকলো কিভাবে? তখনই মনে পড়ে যে গতকাল রাতে রুমের দরজা আটকাতে মনে নাই। ফ্রেশ হয়ে নিচে খেতে চলে গেলাম। টেবিলে আন্টি আর আঙ্কেল বসা, কিন্তু তানহাকে দেখা যাচ্ছে না। তাই আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি, তানহা কোথায়? ওকে তো দেখতে পারছি না। তানহা একটু ওয়াশরুমে গেছে, এক্ষুনি চলে আসবে, তুমি খেতে বসো। ওকে আন্টি। তারপর আমি খেতে বসলাম। একটু পর তানহা চলে আসে। তানহাকে দেখে তো আমি হাঁ করে তাকিয়ে থাকলাম, কারণ তানহা আজ এত সুন্দর করে সেজেছে যে ওরে কেউ হার মানাবে। আমাকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তানহা লজ্জা পেয়ে যায়। ওই, তুই ওভাবে তাকিয়ে আছিস কেন? আমার লজ্জা করে না বুঝি? তানহার কথা শুনে আমি লজ্জা পেয়ে বললাম, আচ্ছা, তোকে এত সুন্দর করে সাজতে বলছে কি? আজকে কিন্তু কোনো দুর্ঘটনায় পড়লে তোর দোষ। ওকে ওকে। তারপর দুজনে খেয়ে দিয়ে কলেজে চলে আসলাম। ক্লাস শুরু হতে একটু দেরি আছে, তাই দুজনে বসে আড্ডা দিই। একটু পর তাহসিনও এসে আড্ডায় সামিল হয়। তারপর ক্লাসের সময় হয়ে গেলে ক্লাসে চলে যাই। 2টা ক্লাস করার পর সবাই মাঠে চলে যাই। সবাই মিলে আবার আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। আমি ফ্রেশ হয়ে একটা ঘুম দিয়ে বিকেলে ঘুরতে বের হলাম। পার্ক দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা মেয়ের দিকে আমার চোখটা আটকে যায়। মেয়েটা দেখতে অনেক সুন্দর, একটা জায়গায় বসে আছে। আমি একটু ভালো করে দেখতে যাব, তখনই মেয়েটি উঠে হাঁটা শুরু করে। আমি মেয়েটার পিছনে পিছনে হাঁটতে থাকি। হঠাৎ করে মেয়েটা একটা গাড়িতে উঠে চলে যায়। আমার মনটা খারাপ হয়ে যায়। এই প্রথম একটা মেয়েকে ভালো লাগলো, তাও আবার চোখের সামনে থেকে চলে গেল। একটু কথাও বলতে পারলাম না। কি আর করার, আমি মন খারাপ করে বাসায় চলে এলাম। বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই তানহা এসে দরজা খুলে দেয়। তারপর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে পড়তে বসি, কিন্তু কিছুতেই পড়ায় মন বসছে না। বারবার শুধু সেই মেয়েটার কথা মনে পড়তেছে।
খুব কষ্ট করে মেয়েটার কথা ভুলে পড়াশোনা শেষ করে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। বারবারই ওই মেয়েটার চেহারা চোখের সামনে ভেসে উঠছে। মনে মনে বলতে থাকলাম, আচ্ছা এত সুন্দর একটা মেয়ে কি কোনো জিএফ নাই? আর মেয়েটা কি আমাকে ভালোবাসবে নাকি আমাকে ফিরিয়ে দেবে? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে আমি দেখতে পেলাম আমি একটা বাগানে দাঁড়িয়ে আছি, আর পেছন থেকে কে যেন আমাকে ডাকতেছে। ডাক শুনে পেছন দিকে তাকিয়েই দেখি গতকালের মেয়েটা। আমি মেয়েটাকে দেখে প্রচণ্ড খুশি হলাম। তারপর সেই মেয়েটা আমার কাছে এসে ফুল দিয়ে প্রপোজ করে। তখনই খুশিতে তো আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছিল না। আমি মেয়েটার হাত থেকে ফুলটা নিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরলাম। তখন কি যে একটা ফিলিংস হচ্ছে, কিন্তু হঠাৎ করে আমার কানে ব্যথা লাগতেছে। কি ব্যাপার, মেয়েটাকে জড়িয়ে ধরেছি কিন্তু কানে ব্যথা লাগতেছে কেন? তখন আমার ঘুমটা ভেঙে যায়। ভালো করে তাকিয়ে দেখি তানহা কান ধরে টানতেছে। আমার তো রাগ উঠে যায়। তারপর আমি উঠে গিয়ে তানহার কান টেনে ধরি। তানহা ব্যথা পেয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে আর বলতে থাকে, ওই কুত্তা, আমার কান ছেড়ে দে, অনেক ব্যথা লাগতেছে কিন্তু। কেন, আমার কান টানার সময় এই কথাটা মনে ছিল না? আমার বুঝি ব্যথা লাগে নাই? তো আমি কি করব? তোর রুমে এসে দেখলাম তুই কুলবালিশ জড়িয়ে ধরে যা করতেছিলি। তানহার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। ইস, ঘুমের ভেতর মেয়েটাকে জড়িয়ে ধরেছিলাম, আর এখানে কোলবালিশ নিয়ে কি না কি করেছি। আমি এত সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, একটা মেয়ে আমাকে প্রপোজ করে জড়িয়ে ধরেছিল, আর তুই সব কিছু ভেস্তে দিলি। সব তোর জন্য। সব আমার জন্য। ছেলের কত শখ দেখো না। অনেক হয়েছে স্বপ্ন দেখা, এখন চল কলেজে যেতে হবে। তারপর কলেজে চলে আসলাম। 2টা ক্লাস করে সবাই মাঠে এসে বসে কথা বলছিলাম। হঠাৎ করে আমার চোখটা একটা মেয়ের দিকে আটকে যায়। ভালো করে চেয়ে দেখি যে এটা সেই গতকালের মেয়েটাই। মনে মনে ভাবলাম, তাহলে মেয়েটা এই কলেজে আমাদের সাথেই পড়ে। এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকি। বিষয়টা তানহার চোখ এড়ায় না। তানহা তখন বলে ওঠে, কিরে মাহফুজ, এত মনোযোগ দিয়ে কি দেখিস? তানহা, আমার না একটা মেয়েকে পছন্দ হয়েছে। ওই দেখ মেয়েটা, ওই মেয়েটার সাথে আমাকে একটু লাইন করে দে না। দেখ মাহফুজ, তুই ওসব মেয়ের কাছে যাস না। ওরা হলো বড়লোক ঘরের মেয়ে। ওরা শুধু টাকা পয়সাওয়ালাদেরকেই ভালোবাসে, আমার মতো গরিবদেরকে কোনো পাত্তা দেয় না। আমি কি একবার চেষ্টা করব, দেখি মেয়েটা আমাকে ভালোবাসে কিনা। আজকে ওকে ফলো করে ওর বাসা চিনে আসবো। এখন ক্লাসে চল সবাই, বলে আমি হাঁটা শুরু করি। তাহসিন আর তানহা যেন বিশ্বাস করতে পারছে না যে আমি এই কথাগুলো বলতেছি। কি আর করার, তারপর ওরা আমার সাথে ক্লাসের দিকে যেতে শুরু করে। আমি ক্লাস শেষ করে দ্রুত বাইরে চলে আসি আর মেয়েটাকে দেখার জন্য ওয়েট করতে থাকি। হঠাৎ চোখে পড়ে যে মেয়েটা কলেজ গেট দিয়ে বের হচ্ছে। তখন আমি মেয়েটির পিছু নিলাম। অনেক সময় হাঁটার পর মেয়েটা একটা নির্জন রাস্তায় চলে যায়, কিন্তু হঠাৎ করে আমার ফোন বাজতে শুরু করে। পকেট থেকে ফোন বের করে দেখলাম তানহা ফোন করছে। ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ তানহা, বল, কি হয়েছে? ওই হারামি, কই তুই? সেই কখন কলেজ থেকে বের হয়েছিস, এখনো আসার কোনো নাম নাই? আরে তানহা, তুই ফোন রাখ, আমি একটা কাজে ব্যস্ত আছি। ফোনটা কেটে দিয়ে সামনে তাকিয়ে দেখি সেই মেয়েটা নাই। রাগে মনে মনে তানহাকে গালি দিতে লাগলাম। তানহা ফোনটা না করলে ঠিকই মেয়েটার বাসা চিনে ফেলতাম, কিন্তু কি আর করার, সেটা হলো না। তাই বাসায় চলে এলাম। দরজায় কলিং বেল দিতেই তানহা এসে দরজা খুলল। রুমে গিয়ে বিছানার শরীরটাকে এলিয়ে দিলাম, আর সাথে সাথেই রাজ্যের ঘুম চোখের সামনে চলে আসলো। সকাল থেকে বেশ ধকল গেছে শরীরের উপর। এক ঘুম দিয়ে বিকালবেলা উঠলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। দেখি সবাই মিলে গল্প করতেছে। আমাকে দেখে আন্টি বসতে বলল। তখন আমি বললাম, না আন্টি, এখন বসবো না, তোমরা গল্প করো, আমি একটু বাইরে ঘুরতে যাব। তাই তানহাকে ডাকতে আসলাম। এই তানহা, চল একটু ঘুরে আসি। আসছে এখন আমাকে ডাকতে? এমনিতে তো পাত্তা পাওয়া যায় না, এখন নিজের প্রয়োজন হয়েছে আর আমাকে ডাকতে চলে আসছে। সরি, ভুল হয়েছে, আর এমন হবে না, এবার চল তো। আচ্ছা ঠিক আছে, চল এবার। তারপর দুজন মিলে ঘুরতে বের হলাম। দুজন পাশাপাশি হাঁটছি, আর তানহা বক বক করেই যাচ্ছে। আমি সেগুলো শুনে যাচ্ছি। কিছুক্ষণ পর তানহা বলে ওঠে, মাহফুজ জানিস, এখানে খুব সুন্দর একটা শাপলা লেক আছে, চল আমরা সেখানে যাই। শাপলা লেক মানে? ঠিক বুঝলাম না। আরে ওই লেকে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে, তাই ওটাকে শাপলা লেক বলে। ও তাই বল,
আচ্ছা চল গিয়ে ঘুরে আসি। তানহা একটা রিক্সা ডাক দেয়। তারপর আমি আর তানহা রিক্সায় উঠে বসলাম। কিছুক্ষণ পর রিক্সা শাপলা লেকের সামনে গিয়ে থামে। দুজন রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে লেকের সামনে গিয়ে বসলাম। সেখানে অনেক সুন্দর সুন্দর শাপলা ফুল ফুটে আছে। দুজন মিলে সেগুলোর সৌন্দর্য দেখলাম। এভাবে সন্ধ্যা হয়ে আসে। তখন তানহা বলে ওঠে, এই মাহফুজ, এবার চল বাসায় যাই। ও হ্যাঁ চল। সন্ধ্যা লেগে যাচ্ছে বলে দুজন লেকের পাড় থেকে উঠে হাঁটা শুরু করলাম। ঠিক তখনই একটা ছেলে এসে আমার দুইটা পা জড়িয়ে ধরে। ভাই, আপনি আমাদেরকে বাঁচান। আপনি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। আপনি আবার আগের রূপে ফিরে আসেন ভাই, না হলে আমরা কেউ টিকতে পারবো না। আমি আর আগের রূপে ফিরে আসতে পারবো না রে। তোদের সেই আগের ভাই মারা গেছে। এই তানহা চল বাসায় যাই বলে আবার হাঁটতে শুরু করি। কিন্তু তানহা অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ছেলেটার কথাগুলো সব তানহার মাথার উপর দিয়ে গেল। আগের রূপ মানে কি বললো ছেলেটা? তানহা আমার সামনে গিয়ে পথ আগলে দাঁড়ায়। এই মাহফুজ, এই ছেলেটা কি বলে গেল রে? তোর আগের রূপ মানে? তুই আসলে কে? আর তোর আসল পরিচয় কি? এই তানহা, ওর মতো কি তোর মাথাটাও খারাপ হয়ে গেল নাকি? আমি আবার কি হব? আমি সাধারণ একটা মানুষ আর তোদের ফ্রেন্ড। না, এটা কখনোই আমি বিশ্বাস করি না। কারণ ওই ছেলেটার কথা হিসাবে তুই নিশ্চয়ই অনেক বড় কেউ। তোকে বলতেই হবে তুই কে। আমি কিছু বলতে যাব, ঠিক তখনই বিশ্বের সব থেকে দামি দামি ব্র্যান্ডের 10টা গাড়ি এসে আমাদের সামনে দাঁড়ায়। এই যেমন ল্যাম্বরগিনি, ভেনেনো, মার্সিডিজ বেঞ্জ মেকার, ফেরারি, সার্জিও মেকার, এক্সপ্লোরো ইত্যাদি এই টাইপের গাড়ি। সব কয়টার দরজা অটোমেটিক খুলে যায়। তারপর গাড়ি থেকে সেই ছেলেটা নেমে এসে আমার 2 হাত ধরে বলল, ভাই, আপনি ফিরে না গেলেন, কিন্তু এখন এই গাড়িতে উঠে বসেন, আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। প্লিজ ভাই, এতটুকুতে আর না করবেন না। আচ্ছা ঠিক আছে যাচ্ছি, চল। আমি তানহার হাত ধরে গাড়িতে উঠে বসলাম। এদিকে তানহার চোখ দুটো যেন ছানা বড়া হয়ে গেছে এইসব কাণ্ড দেখে। তানহার যেন বিশ্বাসই হচ্ছে না যে সে এরকম দামি গাড়িতে বসে আছে। ছোটবেলা থেকে শুধু নামই শুনেছে এগুলোর। গাড়িতে চড়ে বসা তো দূরের কথা, চোখের সামনেও দেখেনি কোনোদিন। তবে তানহার খুব ভালো লাগতেছে। কিছুক্ষণ পর আমরা বাসায় পৌঁছে দুজন গাড়ি থেকে নেমে গেলাম। তারপর ছেলেটা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িগুলো নিয়ে চলে যায়। বিছানায় শুয়ে আছি, এমন সময় ফোনটা বাজতে শুরু করে। আমি ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি আসিফ ফোন করছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যাঁ আসিফ, তুই আবার ফোন করছিস কেন? আমি তো বললাম তোদের আগের ভাই মারা গেছে, আমি আর ওদিকে ফিরে যাব না। না ভাই, আপনাকে ফিরে আসতে বলছি না। আপনি যেখানে থাকবেন শুধু ভালো থাকবেন। আর আপনার আম্মু সারাক্ষণ আপনার খোঁজ করে। আমি কি আপনার ঠিকানা বলে দেব? না আসিফ, তুই কাউকে কিচ্ছু বলবি না। আমি আগে নিজেকে ঠিকভাবে তৈরি করব, তারপর সবার সামনে গিয়ে হাজির হব। এখন ফোন রাখ, আমি ঘুমাবো। ওকে ভাই, আর কোনো দরকার হলে অবশ্যই আমাকে বলবেন। আচ্ছা, ফোন রাখলাম, ভালো থাকবেন। আজ 2টো ক্লাস হওয়ার পর কোনো কারণে কলেজ ছুটি হয়ে যায়। আমি আর তানহা দুজন ক্যাম্পাসে এসে বসে আছি। ঠিক তখনই আমার চোখে পড়ে সেই মেয়েটার দিকে, যাকে আমি কয়েকদিন থেকেই খুঁজছি। তাই তানহাকে বললাম, তানহা তুই আজ বাসায় চলে যা, আমি ওই মেয়েটার পিছে যাচ্ছি। আজ ওর সাথে কথা বলবোই। ঠিক আছে, কিন্তু তাড়াতাড়ি বাসায় চলে আসবি। তারপর তানহা বাসায় চলে যায় আর আমি সেই মেয়েটার পিছু নিলাম। অনেক সময় ধরে মেয়েটাকে ফলো করে চললাম। এদিকে মেয়েটারও মনে হচ্ছে যে তাকে যেন কেউ ফলো করছে। সে পিছনে ঘুরে তাকায় আর আমাকে দেখতে পেয়ে কাছে ডাক দেয়। এই যে মিস্টার, আপনি এদিকে আসেন। জি, আপনি কি আমাকে কিছু বলছেন? আপনি ছাড়া তো এখানে আর কাউকে দেখতে পাচ্ছি না। এখন বলেন, আমার পিছু নিয়েছেন কেন? কোনো কথা না বাড়িয়ে আপনাকে সরাসরি বলে ফেলি, আসলে আপনাকে আমার খুব পছন্দ হয়েছে। আমি এই বিষয়ে সরি, কারণ আমার বয়ফ্রেন্ড আছে। আপনি রং নাম্বারে এসেছেন। আপনি এখন আসতে পারেন। মেয়েটার কথা শুনে আমার জন্য কান্না চলে আসছিল। জীবনে কাউকে পছন্দ করলাম, তাও আবার তার বয়ফ্রেন্ড আছে। আমি মন খারাপ করে বাসার দিকে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পরেই আমার সামনে কয়েকটা গাড়ি এসে দাঁড়ায়। তারপর গাড়ি থেকে জনি নেমে আসে। জনির পিছনে আরো অনেকগুলো ছেলে নেমে আসে, সবারই হাতেই হকি স্টিক। জনি আমার সামনে আসে।
কী রে ছোটো লোকের বাচ্চা, ভালোই তো আছিস দেখতে পাচ্ছি। কি জন্য আমার কাছে আসছিস তুই? আজ তোকে জমের বাড়ি পাঠাবো বলে আসছি। সেদিন তোর জন্য রাজ ভাইয়ের কাছে থাপড় খাইছি, আজ তো তোকে মেরেই ফেলবো। ওই তোরা এই ছেলেটাকে শেষ করে দে। জনি বলার সাথে সাথে বাকি ছেলেগুলো এসে আমাকে মারতে থাকে। আমার রুহু যেন বের হয়ে যাবে এমন অবস্থা। আমার হাত পা কেটে রক্ত বের হচ্ছে, নাক দিয়ে গলা দিয়ে রক্ত বের হচ্ছে। আমি এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে জ্ঞান হারিয়ে ফেলি। তখনই সবাই খেয়াল করে আমার শরীর নড়ছে না। তখন সবাই মারা বাদ দিয়ে দেয়। একটা ছেলে জনিকে বলে, ভাই ওর শরীর তো আর নড়ছে না, মনে হয় মারা গেছে। আর মারা না গেলেও এভাবে ওর জানটা বেরিয়ে যাবে। ওকে, তোরা সবাই গাড়িতে উঠে বস, আমি গিয়ে ওকে দেখে আসি। জনির ছেলেরা গাড়িতে চলে গেলে জনি মাহফুজের কাছে যেয়ে দেখে মাহফুজের শরীরটা একদম নিথর হয়ে আছে। মাটির অনেক বড় একটা অংশ জুড়ে রক্ত ভিজে আছে। এটা দেখে জনি একটা শয়তানি মার্কা হাসি দিয়ে চলে যায় আর মনে মনে বলে, শয়তানটার উচিত শিক্ষা দিয়েছি। যেখানে আমার বাবা কোনোদিন আমার গায়ে হাত দেয় নাই, সেখানে ওই ছোট লোকটার জন্য রাজ ভাইয়ের কাছে চর খেয়েছি। ওর মরে যাওয়া উচিত। তারপর জনি গিয়ে গাড়িতে উঠে চলে যায়। এদিকে মাহফুজের নিথর দেহ মাটিতে পড়ে আছে। হঠাৎ করে একটা লোক এই পথ দিয়ে যাচ্ছিল। মাহফুজকে এইভাবে দেখে চিৎকার করে আরো কিছু লোক জড়ো করে। তারপর সবাই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার এসে অপারেশন রুমে নিয়ে যায়। তারপর টানা 3 দিন পর মাহফুজের জ্ঞান ফিরে। এখনো চোখ খুলতে পারেনি, কিন্তু অনুভব করতে পারতেছে সারা শরীরে প্রচন্ড ব্যথা আর মাথাটা ঝিমঝিম করতেছে। তারপর আস্তে আস্তে চোখ খুলেই যা দেখে তাতে তো মাহফুজের হুঁশি উড়ে যায়। মাহফুজের মাথার পাশে বসে আছে তার মা। মাহফুজের জ্ঞান ফিরছে দেখে সবাই তো মহা খুশি। মাহফুজের আম্মু মাহফুজকে জড়িয়ে ধরে কান্না করে দিচ্ছে। ঠিক তখনই আসিফ মাহফুজের কাছে এসে দাঁড়ায়। তারপর বলতে থাকি, ভাই আজ টানা 4 দিন পর আপনার জ্ঞান ফিরলো। আপনার এই অবস্থা কে করেছে? আমাকে শুধু একবার বলেন, ওর ঘাড় থেকে মাথা আলাদা করে দেব। আসিফের কথা শুনে তো মাহফুজের চোখ কপালে উঠে যায়। টানা 4 দিন পর জ্ঞান ফিরছে, বলেটা কি? তারপর মাহফুজ আসিফকে বলে, আসিফ, এত উত্তেজিত হওয়ার কি আছে? চুপ করে বসে থাক। আর ঘাট থেকে মাথা আলাদা করার জন্য আমি নিজেই যথেষ্ট। কিন্তু একটা কথা বল, আমি এখানে কিভাবে আসলাম? আর তোরাই বা আমার খবর কিভাবে পেলি? ভাই একটা লোক আপনাকে রাস্তা থেকে আহত অবস্থায় এখানে নিয়ে আসছে। পরে আপনার ফোন দিয়ে আমাকে ফোন করে খবর দিয়েছিল। কিন্তু বাবা মা জানলো কিভাবে? ভাই মাফ করবেন আমাকে, আমি ওনাদের খবর দিয়ে আনছি। আচ্ছা ঠিক আছে, এখন সেই লোকটাকে ডেকে নিয়ে আয় যে আমাকে হাসপাতালে নিয়ে এসেছে। ওকে ভাই, আনতেছি। আসিফ কেবিনের বাইরে চলে গেল। এদিকে আমার আম্মু কান্না করে যাচ্ছে। নিজের মাকে কান্না করতে দেখে খুব খারাপ লাগতেছে। এই আম্মু, এত কান্না করতেছো কেন? দেখো, আমার কিছু হয়নি। কিছু হয়নি, কিন্তু যদি হয়ে যেত তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকতাম? আমি মাকে সান্ত্বনা দিতে গিয়ে হঠাৎ চোখে পড়ল কেবিনের এক পাশে তানহা আর তার বাবা মায়ের সাথে বসে আছে। আমি তানহাকে ডাক দিলাম, তানহা, তুইও এসেছিস? আয়, এদিকে আয়। তানহা আমার ডাক শুনে চোখ তুলে তাকায়। তারপর এক দৌড়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। আমি খেয়াল করলাম তানহার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নিশ্চয় মেয়েটা এই কয়দিনে অনেক কেঁদেছে। তারপরও জিজ্ঞাসা করলাম, এই পাগলি, এভাবে কাঁদছিস কেন? কাঁদছি কেন তুই আবার জানতে চাচ্ছিস? তোর কিছু হয়ে গেলে আমার কি হতো? তুই কি জানিস এই 4 দিনে আমি কত কেঁদেছি আর কত চিন্তায় ছিলাম? তো তুই আমার জন্য এত কাঁদছিস কেন? কারণ আমি তোকে অনেক এই রে, কাঁদতে কাঁদতে তো এখনই সত্যিটা বলে দিছিলাম। কি হলো, থেমে গেলি কেন? কি যেন বলতে চাচ্ছিলি? তানহা কিছু বলার আগেই কেবিনে আসিফ চলে আসে। সাথে একটা লোকও কেবিনে ঢুকে। তারপর আসিফ আমার কাছে এসে বলে, ভাই এই লোকটাই আপনাকে হাসপাতালে নিয়ে এসেছিল, আর উনি না নিয়ে আসলে আপনাকে আমরা মনে হয় আর জীবিত পেতাম না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আপনি আমার জীবন বাঁচিয়েছেন। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে পারবো না, তবে আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না বাবা, এমন কথা বলো না। জীবন বাঁচানোর মালিক তো আল্লাহ, আমি শুধু উপলক্ষ মাত্র। আর এটা ছিল আমার কর্তব্য। মানুষ তো মানুষের উপকার করবে, এটাই বাস্তব।
তুমি শুধু আমার জন্য দোয়া করবে। বেশ কিছুক্ষণ কথা বলার পর লোকটা চলে যায়, আর তখনই কেবিনের দরজা খুলে একটা লোক ভেতরে আসে। লোকটাকে দেখি তো বড় ধরনের একটা ঝটকা খেলাম, কারণ ভিতরে যিনি আসছেন তিনি আর অন্য কেউ নন, তিনি হচ্ছেন আমার বাবা। আমাকে দেখি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করে দিল, কিন্তু আমার ভিতরে কোনো ফিলিংস কাজ করছে না। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। আজ তোর কিছু হয়ে গেলে আমি কি নিয়ে থাকতাম? আর তুই এত বড় একটা শাস্তি আমাদেরকে কি করে দিলি? সেদিন না হয় রাগ করে তোর গায়ে হাত তুলছিলাম আর কিছু কথা শুনিয়েছিলাম, তাই বলে এভাবে ঘর ছেড়ে চলে আসবি? আজ প্রায় 1 বছর হতে চললো, তোকে চোখে দেখাও দেখতে পাই না। আমাদের জন্য কি তোর একটুও মায়া লাগে না? তোর জন্য তোর মা প্রতিদিন চোখের পানি ফেলে, আর আমার কথা না হয় বাদ দিলাম। তোকে হাসপাতালে আনার পর আসিফ আমাদের খবর দিল, তাই ছুটে চলে আসলাম। আমি বাবাকে ছাড়িয়ে নিয়ে বললাম, মাত্র 1 বছর হয়েছে, আরও অনেকটা সময় বাকি আছে বাবা। প্লিজ মাহফুজ, আর রাগ করে থাকিস না বাবা, এবার ঘরে ফিরে চল আমাদের সাথে। না, সেটা কখনোই সম্ভব নয়। ঘরের সীমানায় ওই দিন যাব যেদিন মানুষের মতো মানুষ হব। আর সেদিন আমাকে যা বলেছিলে সেটা এখনো ভুলিনি। ওই দিন আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলে আর বলেছিলে আমার মতো কুলঙ্কার সন্তান তোমার দরকার নাই, আমার মতো সন্তানের দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নাই, আমি মরে গেলেই ভালো। সেদিনের একটা কথা আমি ভুলিনি বাবা। তাই জেদ করে যেমন ঘর ছেড়েছি তেমন মানুষের মতো মানুষ হতে পারলেই ঘরে ফিরবো। আমাকে দেখা শেষ হলে তুমি এখান থেকে আসতে পারো, প্লিজ এখান থেকে চলে যাও বাবা। এ বলেই আমি বাবার থেকে মুখ ঘুরিয়ে নিলাম। বাবা চোখের জল ফেলে বেরিয়ে চলে যাচ্ছিল, ঠিক তখনই একটা কথা মনে পড়তেই ডাক দিলাম, বাবা। যাওয়ার সময় একটা কথা শুনে যাও। আমার ডাকে বাবা পিছনে ঘুরে তাকালো। শোনো বাবা, আমি যে পথে যেমনই ছিলাম না কেন অনেক ভালো ছিলাম, আর কখনো খারাপ পথে পা বাড়াইনি। আর তুমি এখনো আমার জন্য বেঁচে আছো, এই কোলাঙ্গার ছেলেটার জন্যই। বাবা আমার কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে হাসপাতাল থেকে চলে যায়। আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। কিছু সময় পর একটা নার্স কেবিনে এসে আমাকে চেক আপ করে যায়। তারপর সবাইকে বাসায় চলে যেতে বললাম, আর আসিফ সবসময় আমার খেয়াল রাখবে। কিন্তু আম্মু কিছুতেই যেতে চাচ্ছিল না। তবু অনেক কষ্টে আম্মুকে বুঝিয়ে আসিফের সাথে বাসায় পাঠিয়ে দিই। অন্যদিকে তানহার পরিবার সবাই চলে গেলেও তানহা কিছুতেই যেতে রাজি হয় না। শেষ পর্যন্ত সে আমার সাথেই থেকে যায়। আমি আর আপত্তি করলাম না, কারণ একটা গল্প করার মতো মানুষ থাকতে চাচ্ছে। সবাই চলে গেলে তানহা আমার কাছে এসে বসে, তারপর বলতে শুরু করে, কিরে, তোর মা বাবা এসেছে তাতে তো তোর খুশি হওয়ার কথা, কিন্তু তুই তোর বাবাকে পাঠিয়ে দিলি, আবার মন খারাপ করে বসে আছিস। দেখ তানহা, আমি যেই পথে ছিলাম সেটা ভালো নয়, কিন্তু আমি এমন কোনো খারাপ কাজ করি নাই যেটাতে আমার বাবার মান সম্মান চলে যায়। আর আমার বাবাও আমার জন্য বেঁচে আছে, তাকে বাঁচানোর জন্য কত কিছুই না করেছি। আমার বাবার সাথে এক বিজনেসম্যানের খুব ঝামেলা ছিল। সে সবসময় আমার বাবাকে হারানোর চেষ্টা করত, কিন্তু পারত না। তাই একদিন বাবাকে মেরে ফেলার ফোন দিয়ে আটে, কিন্তু কোনোভাবে আমি সেটা জেনে যাই। তারপর সেই বিজনেসম্যানের সমস্ত প্ল্যান আমার দলের সাথে নিয়ে ভেস্তে দেই, আর তাতে তাদের সাথে অনেক মারামারি হয়, যার কারণে তাদের কিছু লোক গুরুতর আহত হয়। কিন্তু আমার বাবা কিছু না জেনেই ভাবে আমি যে খুব খারাপ, তাই আমাকে কুলাঙ্গার বলে ঘর থেকে বের করে দেয়। তারপর আমি অনেক কষ্ট করে তোদের বাসায় উঠেছি, তাই আমি পণ করেছি যেদিন মানুষের মতো মানুষ হব সেদিনই ঘরে ফিরব। ওকে, তুই যা ভালো মনে করিস তাই কর। তারপর তানহার সাথে অনেক সময় কথা বললাম। জানালা দিয়ে তাকিয়ে দেখলাম রাত হয়ে গেছে, খিদেটাও বেশ ভালোভাবে লেগেছে, তাই তানহাকে খাবার দিতে বললাম। তানহার সাথে সাথে খাবার আনতে চলে গেল। তার কিছুক্ষণ পর আসিফ কেবিনে ঢুকলো, আমার কাছে এসে একটা চেয়ার নিয়ে বসলো। ভাই, আমি আপনার কাছাকাছি থাকতে চাই, আর যে আপনাকে মেরেছে তাকে আমি ছাড়বো না। আমি একটু বাইরে থেকে আসছি, আপনি ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলেই আমাকে জানাবেন। আমি আসিফের কথার কোনো উত্তর দিলাম না। আসিফ কেবিন থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর তানহা খাবার নিয়ে কেবিনে আসে, তারপর নিজ হাতে আমাকে খাইয়ে দেয়। তখন তানহাকে নিজের বউ বউ লাগতেছিল। আমি বলেই ফেললাম, তানহা, তোকে তোমার
নিজের বউ বউ মনে হচ্ছে। একেবারে সেভাবেই খাইয়ে দিচ্ছিস? তো নিজের বউ করে নিলেই তো হয়, প্রত্যেক দিন নিজ হাতে খাইয়ে দিব। তুই কি বললি? আবার বল। আরে সিরিয়াস নিচ্ছিস কেন? আমি তো মজা করলাম, তোর বউ হলে তো ভালোই হতো। ফিসফিস করে আবার কি বলছিস? কই না তো, বলছি তোর সাথে মজা করলাম। ও তাই বল। তারপর খাওয়া শেষ করে ঔষধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। তানহা আমার সাথে শুয়ে পড়ল। সকালবেলা মুখের উপর কিছু একটা পড়াতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি তানহা আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর চুল থেকে ফোঁটা ফোঁটা পানি আমার মুখের উপর পড়ছে। আমার একটু অস্বস্তি লাগতেছে। তখন তানহাকে বললাম, এই তানহা কি করছিস? একটু সরে দাঁড়াতো। ও সরি। সরি বলে সরে দাঁড়ালো। তানহা সরে দাঁড়ানোর পর এবার ভালো করে ওর দিকে চোখ পড়ল। নীল একটা শাড়ি পরছে, কেমন মনে হয় গোসল করছে, তাই চুল থেকে টপ টপ করে পানি পড়তেছে। হালকা করে চোখে কাজল দিয়েছে, একেবারে যেন আকাশ থেকে কোনো হুড়পুরি নেমে এসেছে। আমি তানহার দিক থেকে চোখ ফেরাতেই পারছিলাম না। আমি এই অবস্থায় তানহাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। এক দৃষ্টিতে যে কতক্ষণ তাকিয়েছিলাম সেটা জানি না, তবে তানহার ডাকে বাস্তবে ফিরে এলাম। ওই মাহফুজ, এভাবে তাকিয়ে কি দেখছিস? পরি দেখছি। এখানে আবার পড়ি এলো কই থেকে? পড়ি আবার দেখা যায় নাকি? তুই তো পরের থেকে কম কিছু না, যেভাবে সামনে দাঁড়িয়ে আছিস আমার তো নেশা লেগে যাচ্ছে। আমি কিন্তু কিছু করে ফেলবো। আসছে আমার বীর পুরুষ। এত শৈতানি বাদ দে, আমি পানি দিচ্ছি, এখন ফ্রেশ হয়ে নে, আমি নাস্তা দিচ্ছি। তারপর তানহা আমাকে ফ্রেশ হতে সাহায্য করে। ফ্রেশ হয়ে খাবার খেয়ে দুজনে বসে বসে গল্প করছি। কিছুক্ষণ পর আসিফ এসে আমার খবর নিয়ে যায়। দেখতে দেখতে দুপুর হয়ে যায়। তখন আমার আম্মু আসে। আমি আম্মুকে দেখে অনেক খুশি হই। আম্মু এসে আমার কাছে বসে মাথায় হাত বোলাতে বোলাতে বলে, বাবা তোর শরীর এখন কেমন আছে? এই তো আম্মু, এখন অনেক ভালো আছি, কিন্তু আমার আর এখানে থাকতে ইচ্ছে করছে না। আর থাকা লাগবে না, ডাক্তার শুধু একবার রিলিজ করুক, তারপর তোকে নিয়ে চলে যাব। তারপর মা আমার কানের কাছে এসে তানহাকে দেখিয়ে বলে, কিন্তু মাহফুজ, এই মেয়েটার বাড়িতে আসিস নাকি? হ্যাঁ আম্মু, ওদের বাড়িতেই আছি। দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর, পছন্দ হয়েছে নাকি তোর? আম্মুর কথা শুনে লজ্জা পেয়ে গেলাম। তারপর বললাম, হ্যাঁ আম্মু, অনেক পছন্দ হয়েছে, এমনকি তোমার বৌমা বানানোর জন্য পারফেক্ট। তুই যে ওকে পছন্দ করে সেটা ওকে বলেছিস? না আম্মু, এখনো বলি নাই, তবে তানহা আমাকে অনেক ভালোবাসে, কিন্তু বলতে সাহস পাচ্ছে না। তাহলে ওকে ভালোবাসিস বলে দে, আর বৌমা করে বাড়ি নিয়ে আয়। না মা, এখনো সময় হয় নাই, নিজেকে প্রতিষ্ঠিত করে তারপর ওকে সব বলবো। মা ছেলের অনেক রোমান্টিক কথাবার্তা চলছিল। একটু পর একজন ডাক্তার কেবিনে আসে। আমি ডাক্তারকে দেখেই উঠে বসে পড়ি, কারণ এটা হলো রফিক আঙ্কেল, মানে আমার আব্বুর বন্ধু। ডাক্তার আঙ্কেল এসে আমাকে জিজ্ঞাসা করে, কি মাহফুজ, এখন কেমন আছো? জি আঙ্কেল, অনেক ভালো আছি। আপনার শরীর কেমন আছে? আর বাসার সবাই? হ্যাঁ, সবাই অনেক ভালো আছি। এখন তোমাকে একটু চেক আপ করতে হবে, তুমি চুপ করে শুয়ে থাকো। তারপর আমি চুপ করে শুয়ে থাকলাম। কিছুক্ষণ চেক আপ করার পর ডাক্তার মুস্কি একটা হাসি দিল। আরে মাহফুজ, তুমি তো একদম সুস্থ হয়ে গেছো, আগামী পরশুদিন তুমি বাসায় চলে যেতে পারবে। ধন্যবাদ আঙ্কেল আপনাকে, আমারও আর এখানে থাকতে ভালো লাগছে না। আচ্ছা, তুমি তাহলে ব্রেশাম নাও, আমি এখন আসি। বলে কেবিন থেকে বেরিয়ে গেল। তানহা এত সময় দূরে বসেছিল। আমি আম্মুকে তানহাকে ডাক দিলাম। তারপর তানহা আমার কাছে এসে বসলো। আম্মুর তো তানহাকে খুব পছন্দ হয়েছে, কারণ এই কয়দিনে তানহার সাথে বেশ ভাব জমে গেছে। তানহা মা, কেমন আছো তুমি? হ্যাঁ আন্টি, অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। তোমার পরিবারের সবাই কেমন আছে? হ্যাঁ আন্টি, সবাই অনেক ভালো আছে। তারপর দুজন মিলে আরো অনেক সময় গল্প করে। পরে দুপুরের দিকে আম্মু বাসায় চলে যায়। দেখতে দেখতে দুদিন কেটে যায়। এই কয়দিনে তানহার সাথে আমি আরো ফ্রি হয়ে যাই। বলতে গেলে দুজনে দুজনকে ভালোবেসে ফেলেছি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। আজ সকালে ডাক্তার এসে আমাকে রিলিজ করে দেয়। আসিফ, তানহা আর আমাকে তানহাদের বাসায় পৌঁছে দিয়ে বাসায় চলে যায়। দরজায় কলিং বেল দিতেই তানহার আম্মু এসে দরজা খুলে দেয়। আমাকে দেখি ব্যস্ত হয়ে পড়ে। আন্টির এমন ব্যস্ততা দেখে আমি বললাম, আন্টি, এত ব্যস্ত হওয়া লাগবে না, আমি কি এই বাড়িতে প্রথম আসলাম নাকি? তুমি অনেক অসুস্থ, তাই আর কি। না আন্টি, আমি একদম সুস্থ আছি।
আপনি শান্ত হন। আমি রুমে চলে আসলাম। আমার সাথে তানহা রুমে আসলো। পরে আমার সমস্ত কিছু ঠিকঠাক করে দিয়ে নিচে চলে যায়। আমি বিছানায় শুয়ে বিশ্রাম নেই। আস্তে আস্তে রাত গড়িয়ে সকাল হয়ে যায়। সকালবেলা তানহার ডাকে ঘুম ভাঙে। পরে উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে খেতে চলে যাই। খাওয়া শেষ করে দুজন কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমরা কলেজে পৌঁছাই। কলেজ গেট দিয়ে ঢুকে সোজাসুজি মাঠে চলে যাই। গিয়ে দেখি তাহসিন একা একা বসে আছে। তারপর দুজন মিলে তাহসিনের কাছে যাই। আমাকে পেয়ে তাহসিন জড়িয়ে ধরে। পরে সবাই মিলে আড্ডা দিতে থাকি। কিন্তু একটা বিষয় লক্ষ্য করলাম যে আজকে জনিকে কলেজে দেখা যাচ্ছে না। প্রত্যেক দিনই তো ওর বন্ধুদের সাথে আড্ডা দেয়, কিন্তু আজকে কি হলো ওর? এসব ভাবছি বসে বসে। হঠাৎ তানহার ডাকে আমার হুঁশ ফিরে। মাহফুজ, ক্লাসে চল, ক্লাসের অনেক সময় হয়ে গেছে তো। ও হ্যাঁ, চল। তারপর সবাই মিলে ক্লাসের দিকে রওনা দিলাম। পরীক্ষার আর বেশি দিন নাই, তাই আমি স্যারের কথায় পুরোপুরি মনোযোগ দিলাম। স্যার কিছু নোট দেয় পরীক্ষার জন্য, সেগুলো সবাই মিলে কালেক্ট করে নিলাম। কয়েকটা ক্লাস করে সবাই বাইরে বেরিয়ে আসি। তারপর কিছুক্ষণ আড্ডা দিয়ে সবাই বাসার উদ্দেশ্যে উঠে যাই। তাহসিনকে বিদায় দিয়ে তানহা আর আমি কলেজের সীমানা পার হতেই একটা কালো কালারের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে আসিফ নেমে আসে, আমার সামনে দাঁড়ায়। ভাই গাড়িতে ওঠেন, একটু গোডাউনে চলেন। কেন? এখন গোডাউনে গিয়ে কি করব? ভাই প্লিজ চলেন, আপনাকে একটা জিনিস দেখাবো। ভাই না করেন না। আমি আসিফের রিকোয়েস্ট আর ফেলতে পারলাম না। তানহা, গাড়িতে গিয়ে বস বলে আমিও গাড়িতে উঠে বসলাম। আর আসিফ ড্রাইভ করতে থাকে। একটু পর গাড়ি গোডাউনের সামনে গিয়ে দাঁড় করায়। তারপর সবাই নেমে যায় গাড়ি থেকে। আসিফ আমাকে আর তানহাকে নিয়ে হাঁটতে শুরু করে। আগে আমি যে হলরুমে বসে আড্ডা দিতাম সেখানে। আসিফ, তুই এখানে কি জন্য নিয়ে আসলি? আমি আমার অতীতকে স্মরণ করতে চাই না। ভাই আপনার জন্য একটা সারপ্রাইজ আছে এখানে। এই বলে হলরুমের দরজা খুলে দেয়। তারপর আমি আর তানহা ভেতরে গিয়ে যা দেখলাম তাতে তো তানহা ভয়ে আমাকে জড়িয়ে ধরে। কারণ হলরুমের ভেতরে জনি আর তার ছেলেদেরকে রাখা হয়েছে। সবাইকে খুব করুণভাবে মারা হয়েছে। পুরো রুমে রক্তের বন্যা বয়ে গেছে। সবার মুখে অনেকখানি কাপড় গুজে দেওয়া। ভাগ্যিস কাপড় দেওয়া আছে, নইলে তো সবাই চেঁচিয়ে পুরো শহর কাঁপিয়ে ফেলতো। তানহা তো অনেক ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরেই আছে। সবার এই অবস্থা দেখে তো আমারই মাথা ঘুরে গেছে। এই আসিফ, তুই কি করছিস সেগুলো? ওরা সবাই মারা যাবে তো, ওদেরকে ছেড়ে দে। না ভাই, ওদেরকে আমি ছাড়বো না। ওই কুত্তার বাচ্চারা আপনার গায়ে হাত দিয়েছে। ওরা জানে না ওরা কার গায়ে হাত দিয়েছে। ওদেরকে এভাবে কষ্ট দিয়ে মারবো। আসিফ, তুই পাগল হয়ে গেছিস নাকি? কি উল্টাপাল্টা বলছিস? আমি ওদের সবাইকে মাফ করে দিয়েছি, আর আমি ওদেরকে কোনো সাজা দিতে চাই না। তুই এক্ষুনি ওদেরকে হাসপাতালে ভর্তি করে দিয়ে আয়। ওরা মরে যাবে তো। কিন্তু ভাই ওরা যা করেছে। আমি তোকে বলছি না, ওদেরকে হাসপাতালে দিয়ে আয়। সবাই কষ্ট সইতে না পেরে অজ্ঞান হয়ে গেছে, আর তানহাও অনেক ভয় পেয়েছে। তুই এক্ষুনি ওদেরকে হাসপাতালে নিয়ে যা। ওকে ভাই, কিন্তু আমি ওদেরকে হাসপাতালের সামনে ফেলে দিয়ে আসবো। আর এই জনি ছোট লোকের বাচ্চা জানে না যে কার গায়ে হাত দিয়েছে। এই বলে আসিফ সবাইকে বড় একটা মাইক্রো বাসে করে নিয়ে যায়। তানহা ভয়ে কান্না করছে। আমার পুরো বুকও চোখের পানিতে ভিজে গেছে। তখন আমি ওকে বললাম, হেই পাগলি, কান্না করছিস কেন? তো কান্না না করে কি করব? এরকম ভয়াবহ দৃশ্য আমি প্রথম দেখলাম। ওদেরকে এত নিষ্ঠুরভাবে মেরেছে তার জন্য। তুই কে সেটা আগে বল। আরে, আমার পরিচয় সময় হলেই জানতে পারবি। শুধু কলেজের পরীক্ষাটা শেষ হওয়ার অপেক্ষায় আছি। তারপর এই সব কিছু প্রকাশ করব। আমি কি? তুই যদি তোর আসল পরিচয় আমাকে না বলিস তাহলে কিন্তু অনেক খারাপ হবে। আর তুই যদি এখন আমাকে পরিচয় বলতে জোর করিস, তাহলে তোকে এখানে রেখে চলে যাব আমি। এই না না, আমি আর জানতে চাচ্ছি না। তুই এখন চল এখান থেকে। আগে আমাকে ছেড়ে দে, না হলে আমি কেমন করে যাব? না, আমি তোকে ছাড়ছি না। তুই এভাবেই আমাকে বাসায় নিয়ে চল। তারপর আর কি করার, তানহাকে ওভাবেই নিয়ে যেতে হলো। গোডাউনের শেষ মাথায় আসতেই আমাদের সামনে একটি ল্যাম্বরগিনি এসে দাঁড়ালো। তার দরজা অটোমেটিক ভাবেই খুলে গেল। তারপর তানহাকে নিয়ে গাড়িতে উঠে বসলাম। তানহা এখনো আমাকে জড়িয়ে ধরেই আছে। আমার তো সেই রকম ফিল হচ্ছে। তারপর গাড়িটা চলতে লাগলো। একটু পর তানহাদের বাসার সামনে গাড়ি এসে দাঁড়ালো। দুজনে নেমে যেতেই গাড়িটা চলে গেল। তখন তানহা আমাকে ছেড়ে দেয়, কারণ দুজনকে
এরকমভাবে দেখলে সবাই খারাপ চোখে নেবে। অপরদিকে তানহার বেশ ভালোই লাগতেছিল আমাকে জড়িয়ে ধরে রাখতে, কারণ তানহাও আমাকে অনেক ভালোবাসে। তানহা ভাবে সারা জীবন যদি সে আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখতে পারত। তানহা এসব ভাবতে ভাবতে কল্পনার জগতে চলে যায়। আর ওদিকে আমি তানহাকে সেই কখন থেকে ডেকে চলেছি, কিন্তু তানহা সাড়া দিচ্ছে না। অবশেষে আমি তানহার গায়ে ধাক্কা দিই। এই তানহা, তোর আবার কি হলো? সে কখন থেকে ডেকে চলেছি। আমার ধাক্কাতে তানহার ঘোর কাটে। হঠাৎ ধাক্কা দেওয়াতে তানহা ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই তো আমি আছি, কি হয়েছে বল। সে কখন থেকে তোকে ডেকেই চলেছি, কোনো সারা শব্দ নাই। কি এত ভাবছিস বলতো? কিছুই ভাবছি না আমি, এখন বাসায় চল তো। হ্যাঁ চল। তারপর দুজনেই যার যার নিজের রুমে চলে আসি। বিছানায় শরীরটা এলিয়ে দিতেই ঘুমের দেশে হারিয়ে যাই। বিকেলে ঘুমটা ভেঙে যায় ফোনের রিংটনে। আমি ঘুম ঘুম চোখে ফোনটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? ভাই আমি আসিফ, আপনার কথা মতো ওদের সব কয়টাকে হাসপাতালে দিয়ে আসছি, এখন সবাই সুস্থ আছে। ভালো কাজ করেছিস। আর একটা কথা শোন, সামনে আমার পরীক্ষা, সো কোনো প্রকার ঝামেলার কাজ করবি না। আর জনের কি খবর? ভাই ওরে কিছু বলি নাই, শুধু আপনার পরিচয়টা ওকে দিয়েছি। আর ওর বাবা তো আপনাকে চেনেই, আপনার পরিচয় শুনেই তো আমার পায়ে পড়ে গিয়েছিল। তখন আমি বলেছি আপনার পায়ে পড়তে, আমার পা ধরলে কোনো কাজ হবে না। আচ্ছা, ভালো বলেছিস। এখন একটা কথা শোন, আমার পরীক্ষার পর একটা কাজ করতে হবে। হ্যাঁ ভাই বলেন, আপনি যা বলবেন সেটাই করতে রাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে শোন। তারপর আমি আসিফকে কাজটের কথা বললাম। আপনারা গল্পের সাথে থাকুন, এমনিতেই জানতে পারবেন কি কাজের কথা বললাম। আসিফের সাথে কথা বলা শেষ করে বিছানা ছেড়ে ফ্রেশ হয়ে বাইরে থেকে একটু ঘুরে আসলাম। এভাবেই দিন কেটে যাচ্ছে। মাঝে মাঝে তানহার সাথে দুষ্ট মিষ্টির কথা বলি। দুজনের এত মিল দেখে তানহার বাবা মাও অনেক খুশি হয়। আমাদেরকে তাদের অনেক ভালো লেগেছে, তাই রাতের বেলা তানহার বাবা মা কথা বলে। এই শুনছো, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলো, কি কথা? বলছি যে মাহফুজ ছেলেটাকে তোমার কেমন লাগে? হ্যাঁ, মাহফুজকে তো আমার অনেক ভালো লাগে, একদম আমার মনের মতো ছেলে। তা হঠাৎ তুমি এই কথা জিজ্ঞাসা করছো কেন? মাহফুজকে আমাদের মেয়ের সাথে মিলিয়ে দিলে কেমন হয়? সে কি কথা বলছো তুমি? ছেলেটা আমাদের বাসায় থাকে, আর এখনো দুজনেই লেখাপড়া করছে। তুমি এসব কথা এখন কেন ভাবছো? মাহফুজ জানতে পারলে কি মনে করবে বলো তো? সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও। তারপর তাদের দুজনের আরো কথাবার্তা চলতে থাকে। পরদিন কলেজে গিয়ে জানতে পারলাম পরীক্ষার রুটিন দিয়েছে। আগামী সপ্তাহে পরীক্ষা। স্যার সবাইকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নোটগুলো দিয়ে দেয়। তারপর ক্লাস শেষ করে সবাই মিলে ক্লাস থেকে বের হলাম। আমার মনে এখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, যে করেই হোক আমাকে কলেজে টপার হয়ে দেখিয়ে দিতে হবে সবাইকে। এই ক্ষেত্রটাকে সবাই চিনবে তার আসল রূপ। আমি তানহা আর তাসিন গিয়ে কলেজের মাঠে বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। এই তোরা ক্যান্টিনে চল, গিয়ে কিছু খেয়ে নেই, আমার অনেক ক্ষুধা লাগছে। হ্যাঁ চল, আমারও খুব ক্ষুধা লেগেছে। তারপর সবাই মিলে ক্যান্টিনে গিয়ে খাবারের অর্ডার দিই, কিন্তু বাকি স্টুডেন্টরা আমাকে দেখে হেসে দেয়। একজন তো বলেই ওঠে, এই দেখ দেখ, ক্ষেতটাও আবার ক্যান্টিনে খেতে চলে আসছে। ওদের এসব কথাবার্তায় আমি কিছু মনে করলাম না, কারণ আমি তো কলেজে ক্ষেত নামেই পরিচিত। কিন্তু এই বিষয়টা তানহার একদম ভালো লাগে না। একজনকে শুধু শুধু কেন ক্ষেত বলতে হবে? সে কি মানুষ না? কিন্তু পরক্ষণেই অন্য একটা বিষয় তানহার মনে পড়ে যায়। তখন সে মনে মনে হাসতে থাকে, কারণ আমি যে ক্ষেত না সেটা তানহা ভালো করেই বুঝতে পারছে। যে ছেলে ল্যাম্বরগিনির মতো এত দামি গাড়িতে চলাফেরা করে সে কখনোই ক্ষেত হতে পারে না। এসব ভাবতে ভাবতেই খাবার চলে আসে। তারপর সবাই খাওয়াটা শেষ করে নেই। এখন বাসায় রওনা দিতে হবে, তাই সবাই ক্যান্টিন থেকে বের হয়ে যায়। একটু সামনে যেতেই হুট করে আমার সামনে হাসান ভাই চলে আসে। হাসান ভাইকে দেখি আমি তাকে জড়িয়ে ধরলাম। আজ অনেকদিন পর তার সাথে দেখা হলো। হাসান ভাইও আমাকে জড়িয়ে ধরে। হাসান ভাই, অনেকদিন পর আপনাকে দেখলাম। তুমি কেমন আছো মাহফুজ? জি ভাই, অনেক ভালো আছি। আপনার শরীর কেমন আছে? আমার শরীর অনেক ভালো আছে। আজ কতদিন পর তোমার সাথে দেখা হলো। তাও বাসায় তুমি ভালো আছো তো? হ্যাঁ ভাই, অনেক ভালো আছি।
ওনারা আমাকে নিজের ছেলের মতো করে দেখে। আর এই যে তানহা, ওনাদেরই মেয়ে। ইশারা করে তানহাকে দেখিয়ে দিলাম। ও, তাহলে এটা তোমার বাড়িওয়ালার মেয়ে। তো তানহা, কেমন আছো তুমি? অনেক ভালো আছি, কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না। ওনাকে চিনবে কি করে? উনি তো অন্য ডিপার্টমেন্টের। আর আমি আগে ওনার সাথে হোস্টেলে থাকতাম। তারপর আমি সবটা তানহাকে বুঝিয়ে বললাম। ও তাই বল, আমি আসলে ভাইয়াকে চিনতে পারি নাই। ইটস ওকে। আচ্ছা মাহফুজ, আমি এখন আসি, এটা কাজে যেতে হবে আমাকে। আর হ্যাঁ তাহসিন, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি ভাইয়া। হাসান ভাই আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়। আমিও তাহসিনকে বিদায় দিয়ে তানহাকে নিয়ে বাসায় চলে এলাম। রুমে গিয়ে পড়তে বসলাম, কারণ সামনে মাত্র 1 সপ্তাহ আছে পরীক্ষার। এখন আর বিকেলের বাইরে বেড়াতে যাই না। তানহাকে আর তাহসিনকে বলে দিয়েছি যে এই কয়দিন কলেজে যাব না, একেবারে পরীক্ষার দিন গিয়ে পরীক্ষা দিয়ে আসবো শুধু। আমি কলেজে যাব না, তাই তানহা আর তাহসিনও কলেজে যাবে না বলেছে। সবাই মিলে পরীক্ষার পড়া কমপ্লিট করব। এভাবে দেখতে দেখতে পরীক্ষার দিন প্রায় চলে আসে, আর মাত্র 2 দিন আছে পরীক্ষার। আমি আর তানহা রাতে পড়ছি। তখন পাশের রুমে তানহার বাবা মা দুজনে গল্প করছে। তাদের গল্প বিষয় বস্তু সবসময় হলো তানহা আর আমাকে নিয়ে। আজও তার ব্যতিক্রম নাই। এই শোনো, মাহফুজকে এখন এই বিয়ের ব্যাপারে কিচ্ছু বলবো না, কারণ দুজনেরই পরীক্ষা চলে আসছে। এখন যদি এসব বিষয়ে কথা বলি তাহলে তাদের সমস্ত প্রস্তুতি শেষ হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। এই মুহূর্তে এসব বিষয়ে কথা বলা যুক্তিযুক্ত হবে না। তার চেয়ে বরং ওদের পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর বলবো। এভাবে তানহার বাবা মা আরো কিছুক্ষণ গল্প গুজব করে তারপর আমাদেরকে খেতে ডাকলো। রাতের খাবার খেয়ে যার যার রুমে শুয়ে পড়লাম। এভাবে দিন করিয়ে 2টা দিন কেটে গেল। আজ পরীক্ষার প্রথম দিন। খাওয়া শেষ করে আমি আর তানহা পরীক্ষা দিতে কলেজে চলে আসলাম। কলেজে গিয়ে তাহসিনের সাথে দেখা হলে সবাই মিলে পরীক্ষার রুমে চলে গেলাম। তারপর পরীক্ষা শুরু হলে আমার সামনে একজন শিক্ষক প্রশ্নপত্র দিয়ে যায়। প্রশ্নপত্র দেখে তো আমি মহা খুশি, কারণ সবটাই আমার কমন পড়েছে। ভালোভাবেই সবাই পরীক্ষা শেষ করে বেরিয়ে এলাম। এভাবেই আস্তে আস্তে সব পরীক্ষা শেষ হয়ে যায়। তারপর সবাই মিলে রেজাল্টের দিনের জন্য অপেক্ষা করতে লাগলাম। রেজাল্টের আগের দিনে সাময়িক কলেজ খোলা হয়, তাই সবাই মিলে কলেজে চলে আসি। আমি আর তানহা কলেজে গিয়ে তাহসিনের সাথে আড্ডা দিতে থাকি। আড্ডার মাঝে তাহসিন বলল, জানিস মাহফুজ, আমাদের কলেজে রেজাল্টের দিন কে আসবে? কি আসবে? আরে এই দেশের সব থেকে টপ বিজনেসম্যান আমজাদ সাহেব। আর তিনি প্রথম, দ্বিতীয় আর তৃতীয়দের হাতে নিজ হাতে পুরস্কার তুলে দিবেন। তাহসিনের এই কথা শুনে আমার বুকটা ধরপড় করে উঠল, কারণ আমজাদ সাহেব আর কেউ নন, আমার জন্মদাতা পিতা, যে আমাকে কুলাঙ্গার বলে বাসা থেকে বের করে দিয়েছিল। তাহসিন, কি বলছিস তুই? আমজাদ সাহেব আসবে মানে? হ্যাঁ, আরে আমজাদ সাহেবই তো আসবে, কলেজের সবাই জানে, শুধু তুই আর তানহা জানিস না। আমার যে কি আনন্দ হচ্ছে না, তোকে কি বলবো। দেশের একমাত্র টপ বিজনেসম্যানকে চোখের সামনে থেকে দেখবো, উফ, ভাবতেই যেন কেমন লাগে। কিন্তু আমার তো কিছুতেই ভালো লাগছে না। যদিও আমার বাবা আমাকে অনেক ভালোবাসে, তবু সেই দিনকার কথা আমার মন থেকে যায় না। সেদিন বাবা ঘর থেকে বের করে দেওয়ার সময় যা বলেছিল, এখনো সেই কথাগুলো কানের ভেতর বাজে। কিন্তু কিছু করার নাই, আমি বাবার সামনে না গেলেই হয়। এসব কথা ভাবছি, আর তখনই তানহা বলে ওঠে, এই মাহফুজ, কি এত ভাবছিস? অনেক সময় তো হলো, এখন তো বাসায় যেতে হবে। ও হ্যাঁ, বাসায় যেতে হবে। আচ্ছা চল। এভাবে সবার দিন কাটতে থাকি। 3 জনের প্রায় প্রত্যেক দিন আড্ডা দেওয়া হয় হাসি খুশি ভাবে। দিন কেটে গিয়ে অবশেষে রেজাল্টের দিন এসে উপস্থিত হয়। সবাই তো উৎসুক হয়ে আছে, কারণ আজকে সবার রেজাল্ট দিবে। কার রেজাল্ট কেমন হবে কেউ জানে না। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, আজকে কলেজে দেশের টপ বিজনেসম্যান আমজাদ হোসেন সাহেব আসবে। সবাই তাকে কাছ থেকে দেখার জন্য আরো আগ্রহী হয়ে আছে। আমি সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর তানহাকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ হতে চলে যাই। ফ্রেশ হয়ে বেরিয়ে তানহার কিনে দেওয়া শার্ট আর প্যান্টটা পরে নেই। তারপরে নিচে গিয়ে সকালের খাবারটা সেরে ফেলি। হঠাৎ করে তানহার দিকে চোখ পড়তেই আমার চোখ দুটো ছানা বড়া হয়ে যায়, কারণ
তানহা আজ খুব সুন্দর করে সেজেছে, একদম রাজরানীর মতো লাগছে। আমি ওর থেকে চোখে ফেরাতে পারছি না, এক দৃষ্টিতে তাকিয়ে আছি। আজকে তানহাকে দেখে আবারও ক্রাশ খেলাম। তানহাও আমার দিকে তাকিয়ে দেখে আমি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। এটা দেখে তানহা অনেকটা লজ্জা পেয়ে যায়। তারপর আমাকে বলে, কিরে, তুই এমনভাবে তাকিয়ে কি দেখছিস? আমার কিন্তু এখন অনেক লজ্জা লাগছে। পরি দেখছি, পরি। তুই এখানে কোন পরীকে দেখতে পাচ্ছিস? আমি তো এখানে কোনো পরী দেখি না। তুই তো পরীর থেকে কম কিছু না, যে কোনো ছেলে তোর প্রেমে পড়ে যাবে। আমি তো এখন তোর প্রেমে পড়ে গেলাম। কথাটা বলেই আমি মুস্কিয়ে একটা হাসি দিলাম। তানহাও হেসে দেয়, কিন্তু মনে মনে বললাম, তানহা তুই তো জানিস না যে আজ তোর জন্য কি সারপ্রাইজ অপেক্ষা করছে। এই মাহফুজ, আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চল। ও হ্যাঁ, চল। তারপর দুজনেই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি একটা রিক্সা নিয়ে তাড়াতাড়ি যাওয়ার জন্য। একটু পরে দুজনে কলেজের সামনে চলে আসি। তারপর ভাড়া মিটিয়ে রিক্সা থেকে নামলাম। কলেজের ভেতরে গিয়ে দেখি বিরাট বড় আয়োজন করছে। পুরো কলেজটাকে চেনা যাচ্ছে না। আমি তাহসিনকে ফোন দেই, এই তাহসিন, তুই কই? হ্যাঁ, আমি তো চেয়ারে বসে আছি। আমি তোদেরকে দেখতে পেয়েছি, আসতেছি, একটু ওয়েট কর। ওকে, তাড়াতাড়ি আয়। কিছুক্ষণ পর তাহসিন আমাদের কাছে চলে আসে। তারপর বলে, দোস্ত চল, ওইখানে চেয়ার ফাঁকা আছে, চল বসে যাই। ওকে চল। তারপর সবাই মিলে পাশাপাশি 3টা চেয়ারে বসি। বেশি স্টুডেন্ট আসেনি এখনো। ভিন্ন স্যারেরা শিক্ষামূলক কিছু কথা বলছে। আসল আয়োজন শুরু হবে আমজাদ সাহেব আসলে। এদিকে আমি মাথা নিচু করে বসে আছি, কারণ আমার মতো খ্যাত তো আর একটাও নেই। কিছু সময় যাওয়ার পর সব স্টুডেন্টরা চলে আসলো। পুরো কলেজ এখন স্টুডেন্ট দিয়ে ভরপুর। ঠিক সেই সময় প্রিন্সিপাল স্যার মঞ্চে এসে মাউথপিসটা হাতে নিয়ে এলেন। তারপর বলতে শুরু করলেন, প্রিয় শিক্ষার্থীরা, আজ একটা বিশেষ দিন তোমাদের জন্যে। কে ভালো রেজাল্ট করবে আর কে খারাপ করবে সবাই জানার জন্যে অধীর আগ্রহ নিয়ে বসে আছো। কিন্তু তোমরা একটা বিষয় জানো যে আমাদের কলেজে দেশের টপ বিজনেসম্যান আমজাদ সাহেব আসতে চলেছে। এই নিয়ে আমরা খুবই এক্সাইটেড। আর সবচেয়ে খুশির কথা হলো তিনি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়দের নিজের হাতে পুরস্কার তুলে দিবেন। আর খুব বেশি সময় দেরি নয়, তিনি খুব অল্প সময়ের মধ্যে আমাদের মাঝে এসে হাজির হবেন। সবাই ফ্রেন্ডদের সাথে গল্প করছে আর আমি মাথা নিচু করে বসে আছি। কিছুক্ষণ পর কোনো কিছুর শব্দ পেয়ে আমি কলেজের গেটের দিকে তাকালাম। দেখলাম আমার কিছু পরিচিত গাড়ি কলেজ গেট দিয়ে ঢুকছে। আমি বুঝে গেলাম যে এটা কার গাড়ি হতে পারে। গাড়িগুলোর গেট দিয়ে ঢুকতেই সমস্ত শিক্ষকরা ফুল হাতে নিয়ে চলে গেলেন। গাড়িগুলো কলেজের এক পাশে থামলো। তারপর গাড়ি থেকে আমজাদ সাহেব নামলেন। শিক্ষকরা সবাই তাকে ফুল দিয়ে অভিনন্দন জানালো। তারপর শিক্ষকরা তাকে নিয়ে মঞ্চে এসে বসলেন। পুরো কলেজ গমগম করছে আমজাদ সাহেবকে দেখার জন্য। সবাই জীবনের প্রথম তাকে দেখল। তারপর প্রিন্সিপাল স্যার হাতে মাউস নিয়ে বলতে শুরু করলেন, এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট অনুষ্ঠিত হচ্ছে, কারণ প্রধান অতিথি এসে গেছেন। এখন তোমাদের কিছু শিক্ষকরা কিছু কথা বলবেন, তারপর আমি তোমাদের রেজাল্ট ঘোষণা করব। এ বলে তিনি মাউথপিস রেখে দিলেন। তারপর কিছু শিক্ষকরা নীতি কথা বললেন, যা অনেক গুরুত্বপূর্ণ ছিল জীবন গঠনের জন্য। স্যারদের কথা বলা শেষ হলে প্রিন্সিপাল আবার মাউথপিস হাতে তুলে নিলেন। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের রেজাল্ট ঘোষণা করছি। সবাই মনোযোগ দিয়ে শোনো। আমি শেষ থেকে বলছি। এই পরীক্ষায় তৃতীয় হয়েছে এরশাদ আহমেদ তানহা। আমি তাকে মঞ্চে আসার জন্যে আহ্বান জানাচ্ছি। তানহা মঞ্চে গিয়ে আমজাদ সাহেবের কাছ থেকে পুরস্কার নিয়ে আসলো। প্রিন্সিপাল আবার বলতে শুরু করলো, এই পরীক্ষায় দ্বিতীয় হয়েছে মেহেদি হাসান তাহসিন। আমি তাকেও মঞ্চে ডেকে নিচ্ছি। সবাই অনেক অবাক হলো, কারণ তাহসিন সবার টপে থাকে, কিন্তু এখন দ্বিতীয় হলো। এরপর সে গিয়েও পুরস্কার নিয়ে আসলো। তারপর স্যার সবার শেষে বলতে লাগলো, এখন আমি ঘোষণা করব যে প্রথম স্থান অধিকার করেছে তার নাম। সে হচ্ছে আমাদের কলেজের গর্ব। প্রথম স্থান অধিকার করেছে মুজাহিদুল ইসলাম মাহফুজ। আমি মাহফুজকে মঞ্চে আসতে অনুরোধ করছি। এই কথাটা বলার সাথে সাথে পুরো কলেজে তো থ হয়ে গেছে। কেউ যেন কথাটা নিতে পারতেছে না। যেই ছেলেকে খ্যাত ছাড়া এই কলেজে কেউ চিনে না,
সে কিনা টপ রেজাল্ট করলো। এদিকে প্রিন্সিপালের কথাটা শোনার সাথে সাথেই আমি পুরো অবাক হয়ে গেলাম, যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না। এদিকে তানহা আর তাহসিন তো খুশিতে আত্মহারা যে আমি টপ হয়েছি। কিন্তু আমি মঞ্চে যাব কি করে? আমার মতো একজন খ্যাত স্টুডেন্ট কি করে মঞ্চে যাবে? তাছাড়াও বাবা রয়েছে মঞ্চে, কি করে আমার এই মুখটা তাকে দেখাবো? আমি মাথা নিচু করে চুপ করে বসে আছি। তাই প্রিন্সিপাল আবার বলে উঠল, মাহফুজ, কোথায় আছো তুমি? তোমাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। স্যারের কথা শেষ হতেই তানহা আর তাহসিন মিলে আমাকে জোর করে মঞ্চে পাঠিয়ে দিল। আমি মাথাটা নিচু করে মঞ্চে উঠে গেলাম। তারপর প্রিন্সিপাল বললেন, সে কি মাহফুজ, তুমি এরকম মাথা নিচু করে আছো কেন? তুমি আমাদের কলেজের গর্ব, আর তুমি যদি এভাবে মাথা নিচু করে থাকো তাহলে সেটা মোটেও ভালো দেখায় না। তোমাকে মাথা উঁচু করে বলছি। তখন আর কি করব? স্যারের কথাটা না শুনলে যে স্যারকে অপমান করা হবে, তাই কোনো উপায় না পেয়ে মাথাটা উঁচু করলাম। আর তখনই প্রধান অতিথি আমাকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে কেঁদে দিল। সবাই তো অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছে। এত বড় একজন ব্যবসায়ী, সে কিনা এইরকম একটা খ্যাতকে জড়িয়ে ধরল। এদিকে স্যাররাও অবাক হয়ে গেছে, কেউ কিছুই বুঝতে পারছে না। বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। আমিও আর নিজেকে সামনে রাখতে পারলাম না, চোখ থেকে বৃষ্টির ফোঁটাগুলো পড়তে লাগলো। কিছু সময় পর বাবা চোখের পানি মুছে নিয়ে স্পিকার অন করলেন, তারপর বলতে লাগলেন, আপনারা সবাই অবাক হয়েছেন তো যে আমি কি জন্য তাকে এইভাবে জড়িয়ে ধরলাম? তাহলে শুনুন সবাই, এই মাহফুজ হলো আমার একমাত্র সন্তান। একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝির জন্য আমাদের থেকে অনেক দিন আলাদা ছিল, কিন্তু আমি জানতাম না যে আমার ছেলে এই কলেজেই পড়ে। আমি প্রাউড ফিল করছি যে আমার ছেলে এই কলেজের টপার হয়েছে। তারপর বাবা আমার হাতে পুরস্কারটা তুলে দেয়। আমজাদ সাহেবের কথাটা, মানে আমার বাবার কথাটা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। সব শিক্ষকরা তো খুবই খুশি যে আমজাদ সাহেবের ছেলে তাদের কলেজে পড়ে। স্টুডেন্টরা সবাই মনে মনে বলছে, মাহফুজ এত ধনী লোকের ছেলে, কিন্তু এরকম খ্যাত হয়ে থাকে কেন? সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে, কেউ কিছুই বুঝতে পারছে না। অন্যদিকে তানহা আর তাহসিনের তো মুখ হা হয়ে গেছে। তারাও বিশ্বাস করতে পারছে না যে আমি এত বড় লোক ঘরের বাবার ছেলে। তখন বাবা আবার বলতে থাকেন, আপনারা তো সবাই আগুন নামক ছেলেটাকে চিনে থাকবেন, যে এই শহরের নাম করা মস্তান। আগুনকে চিনে না এমন কোনো লোক নাই। আর এই আগুনটাকে জানেন? এই মাহফুজ, আমার ছেলে হলো সে আগুন। বাবা প্রত্যেকটা কথাতেই যেন সবাই বড় বড় ধাক্কা খেতে লাগলো। সবাই যখন অবাক হয়ে বসে আছে, ঠিক তখনই কলেজ গেট দিয়ে 10 থেকে 15টার মতো গাড়ি প্রবেশ করলো। সবগুলোই ল্যাম্বরগিনির মতো দামি দামি গাড়ি। গাড়িগুলো কলেজের ভেতরে এসে থামতেই অটোমেটিক দরজা খুলে যায়, আর গাড়ি থেকে রাজ এবং আসিফ নেমে আসে। সাথে আরো অনেক ছেলেপেলে। রাজের হাতে একগুচ্ছ গোলাপ ফুল। রাজ দৌড়ে আমার সামনে চলে আসলো, তারপর বলল, মাহফুজ ভাই, এই আপনার কথা মতো ফুলগুলো নিয়ে এসেছি, এখানে আপনি যা করবেন করুন। তারপর আমি ফুলগুলো নিয়ে সোজা তানহার সামনে চলে গিয়ে সবার সামনে তানহাকে প্রপোজ করলাম। তানহা, আই লাভ ইউ। তানহা, তোকে আমি খুব ভালোবাসি। আমি জানি তুইও আমাকে অনেক ভালোবাসিস, কিন্তু জীবনে তো মুখ ফুটে কিছু বলতে পারবি না, তাই তোকে আমি প্রপোজ করলাম। তুই তো আমার পরিচয় জানতে চেয়েছিলি, তাই তোর সাথে সবাইকে জানিয়ে দিলাম। এখন বল, তুই আমাকে ভালোবাসিস কিনা? তানহার তো খুশিতে মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। তানহা ভাবতেও পারে নাই যে তার ভালোবাসা এইরকম ভাবে আমি অ্যাকসেপ্ট করব। তানহাও ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরে। তানহা আর আমাকে দেখে কলেজের সবাই হাতে তালি দিয়ে ওঠে। পুরো কলেজ এখন তালির শব্দে মুখরিত। স্টুডেন্টরা যারা আমাকে খ্যাত বলতো, তারা সবাই এসে আমার কাছে মাপ চাইলো। আমিও হাসিমুখে সবাইকে আলিঙ্গন করলাম। তারপর সমস্ত কার্যক্রম শেষ করে আমি ফ্রি হয়ে যাই। তখন বাবা কাছে এসে বলে, কিরে মাহফুজ, এখনো কি আমার উপর রাগ করে থাকবে নাকি? বাসায় যাবি না? হ্যাঁ বাবা, বাসায় যাব। তোমার উপর আমার আর কোনো অভিযোগ নেই, আর কোনো রাগও নেই। সেদিন আমি ভুল ছিলাম, দয়া করে আমাকে ক্ষমা করে দিস। না বাবা, তুমি কি করছো? বাবা হয়ে ছেলের কাছে মাপ চাইবে কেন? তোমার কোনো দোষ নাই। আমি বাসায় যাব, তবে তার আগে তানহাদের বাসায় গিয়ে ওর বাবা মাকে আমাদের বিয়ের প্রস্তাব দেব। তারা রাজি হলে তাদেরকে আমাদের বাসায় নিয়ে একেবারে চলে যাব।
আচ্ছা ঠিক আছে চল। তারপর আমি বাবা আর তানহাকে নিয়ে তানহাদের বাসায় চলে গেলাম বিয়ের প্রস্তাব নিয়ে। তানহার বাবা মা তো মেঘ না চাইতেই হাতে জল পায়, আর আমার পরিচয় শুনে তো আরো খুশি হয়ে যায়। তারা বিয়েতে রাজি হয়ে যায়। তারপর আমি তানহার বাবা মাকে নিয়ে আমার নিজের বাসায় চলে এলাম আগামী সপ্তাহে বিয়ের দিন পাকা করে। তানহা আমাকে একা দেখে কাছে এসে বলে, তুমি আগেই তোমার পরিচয়টা দিলে না কেন? আগে পরিচয়টা দিলে আজকে কি এই সারপ্রাইজ দিতে পারতাম। তাই নাকি? তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। আবারও নতুন কোনো গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।